যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হচ্ছে আরো একটি আনকোড়া এপিসোড, শুরু হচ্ছে আরো একটি নতুন পর্ব, এবং মুখোমুখি হবেন আরো একজন সাহসী মানুষ যিনি তার জীবনের ভুল কিংবা অপরাধগুলো স্বীকার করবেন। যাহা বলিব সত্য বলিব এমন একটি চ্যালেঞ্জিং রেডিও শো, আমরা বলে থাকি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো, রেডিও রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। প্রশ্ন হচ্ছে আমরা কেন বলি? এ কারণেই বলে থাকি যে কোনো মানুষ শতপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো লাখো কোটি মানুষের সামনে স্বীকার করতে আসেন, এবং সেই স্বীকারগুলো শুধুমাত্র স্বীকার নয়, সেই স্বীকারগুলো ডকুমেন্টেড স্বীকার, আমরা যেটাকে বলে থাকি, যে সমস্ত ধরনের ডকুমেন্টস নিয়ে সে স্বীকার করতে আসেন। নিজ অপরাধ বিবেকের তাড়নায়, মূল্যবোধের তাড়নায় তিনি স্বীকার করে নেন, এবং শত শত হাজার হাজার লাখো লাখো মানুষ তাকে ভৎসনা করেন, তাকে ধিক্কার দেন, গালি দেন, সেগুলো তিনি মাথা পেতে নেন। একটাই মাত্র কারণ, তিনি বিশ্বাস করেন পৃথিবী তাকে যতটুকু শাস্তি দিয়েছে তার চেয়ে বড় শাস্তি তিনি নিজে থেকে পাচ্ছেন, এবং তিনি বিশ্বাস করেন তিনি যে অপরাধগুলো করেছেন, তিনি যে ভুলগুলো করেছেন, তার মতো অপরাধ এবং তার মতো ভুলগুলো পৃথিবীর আর কোনো মানুষ যাতে না করে, সেজন্যই তার যাহা বলিব সত্য বলিবতে আসা। আমরা এই মোটোটাকে, আমরা এই উদ্দেশ্যটাকে স্যালুট জানাই এই অর্থে যে তিনি তো ভুল করেছেন, হয়তো তার শাস্তি সমাজ দিয়েছে, হয়তো তার শাস্তি রাষ্ট্র দিয়েছে, হয়তো তার শাস্তি পরিবার দিয়েছে, কিংবা চারপাশের মানুষ দিয়েছে, কিংবা কেউই দেয়নি, কিন্তু তিনি বিবেকের তাড়না বোধ থেকে যে শাস্তিটুকু প্রতিনিয়ত নিজে নিজেকে দিচ্ছেন, সেই শাস্তির চেয়ে আর কোনো শাস্তি কি বড় হতে পারে? দেখবেন অনেক সময় রাস্তাঘাটে চললে, রিক্সা কিংবা বাসের পাশে কিংবা অন্যান্য জায়গাগুলোতে দেখবেন যে লেখা থাকে যে মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। সেই বিবেক প্রতি মুহূর্তে যে শাস্তিগুলো দেয়, সেই শাস্তির চেয়ে ভয়াবহ শাস্তি আর কোনো কিছুই হতে পারে না। সেই শাস্তির দ্বারস্থ হয়ে যারা আমাদের কাছে আসেন যাহা বলিব সত্য বলিবতে, তারা স্বীকার করে নেন তাদের দোষগুলো, এবং তারা স্বীকার করেন এটিও যে এখানে এই কারণে এসেছি যে যাতে আমার মতো ভুল আর কেউ না করে। সেই জায়গাটি থেকে আমরা তাদেরকে রেসপেক্ট জানাতে চাই। কে রয়েছেন আজকে আমার সঙ্গে? অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেব তার প্রোফাইল, আর যে সুমন আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে আছেন আমাদের সঙ্গে। চলুন আমরা জেনে নেই। মানুষকে সাপে কামড়ালে মুখ দিয়ে সেই বিষ নামানোর দৃশ্য বিভিন্ন সিনেমায় আমরা প্রায় দেখে থাকি, কিন্তু একজন আছে সিনেমার এই দৃশ্যকে বাস্তবে রূপ দিয়েছেন। সেই একজনই হচ্ছেন আমাদের আজকের অতিথি শিমুল। 7 বছর বয়সে দাদিকে সাপে কামড়ানোর পর এই ঘটনা ঘটিয়েছিলেন তিনি। তবে বলে রাখা ভালো, সাপটি নির্বিষ ছিল। শিমুল পরিবারের বড় ছেলে, ছোটবেলা থেকেই বেশ সাহসী আর রাগী স্বভাবের ছিলেন। কারো শাসনই তাকে বশে আনতে পারত না, তবে মায়ের কাছে বেশ মারও খেয়েছেন এই অবাধ্যতার জন্য। ছোটবেলায় তার স্বপ্ন ছিল মসজিদের ইমাম হওয়ার, আর বর্তমান ইচ্ছে চলচ্চিত্রে অভিনয় করার। কেন এত পরিবর্তন, কি ঘটেছে তার জীবনে, সেই কথা জানাতে আজ শিমুল হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। প্রিয় শ্রোতা, আমরা জানলাম শিমুল আজকে রয়েছে আমাদের যাহা বলিব সত্য বলিবতে। শিমুল এই মুহূর্তে আমার সামনাসামনি রয়েছে এবং যাহা বলিব সত্য বলিবর মঞ্চ। শিমুলের
যে বিবেক বোধ, সেই বোধের দ্বারা আলোকিত আমরা শিমুলকে বরাবরের মতোই বিভিন্ন অতিথিকে যেভাবে প্রশ্ন করে থাকি সেই প্রশ্নটি করতে চাই। শিমুল, এই অনুষ্ঠানটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা অনুষ্ঠান। আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং অনুষ্ঠান হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এবং আপনার যে বয়স এবং আপনার সম্পর্কে আমরা যেটা জানলাম একটু আগে সুমনের কাছ থেকে, সবকিছু মিলিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এরকম একটি অনুষ্ঠানে আসার সাহস আপনি কিভাবে করলেন? যে আমি বলতে চাই, আমি জীবনে যে ভুল কাজটি করেছি এই কাজটি যেন কেউ না করে, আর কারোর জীবনে শুরু হতেই যেন শেষ না হয়ে যায়, এর জন্য বিবেচনা করে আমি আমার বিবেকে বেঁধেছি বলে আমি এই জায়গায় এসে আমার মনের যা কথা, সত্য কথা সব বলতে আমি চাই। ধন্যবাদ আপনাকে অনেক বেশি যে আপনি এই বিবেকের বোধ থেকে এখানে এসেছেন। কিন্তু মানুষের বিবেক তো আসলে এমনি এমনি ভাঙে না, ঘুম ভাঙার জন্য একটা কারণ দরকার হয়। আপনি আমাকে বলবেন যে কবে নাগাদ আপনার এই বিবেক বোধ জাগ্রত হলো, বা কি দেখে বা কি শুনে বা কোন ঘটনার প্রেক্ষাপটে আপনি চিন্তা ভাবনা করলেন যে এবার যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো থেকে আমার বের হয়ে আসা উচিত এবং আমার ভুলগুলো আমি মানুষকে জানিয়ে আমার মতো ভুল যাতে না করে, একটু আগে যেটা বলছিলেন সেই কাজটি করতে চাই। কবে নাগাদ এটা হলো, কেন হলো? আপনাদের এই রবিবার যা বলবো সত্য বলবো ঘটনা শুনে এটা যদি আমি না শুনতাম তাহলে আমার জীবনে যা যা ঘটছে এর থেকে বেশি কিছু হতে পারতো এবং হতে যাচ্ছিল। 6 মাস হলো নাগাদ আমি কর্ম থেকে চলে এসেছি। মানে যে খারাপ কাজগুলো আপনি করতেন সেটা 6 মাস যাবত আপনি আর করেন না। হ্যাঁ। এবং আপনি বলছিলেন যে যাহা বলিব সত্য বলিব শোনার পরে আপনি এক ধরনের উপলব্ধি করেছেন নিজেকে যে এই খারাপ কাজগুলো থেকে সরে আসা উচিত। হ্যাঁ, এটা উচিত। প্রিয় শ্রোতা, আমরা বলে থাকি যে যাহা বলিব সত্য বলিব যদি একজন মানুষকেও শুদ্ধ পথে নিয়ে আসতে পারে, যদি একজন মানুষকেও মোটিভেট করে খারাপ পথ থেকে, ভুল পথ থেকে দূরে সরিয়ে নিয়ে এসে সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখাতে পারে, বিশ্বাস করাতে পারে, তাহলেই যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা আজকে একটা জ্বলন্ত প্রমাণ এখানে পেয়েছি। শিমুল, সে জীবনে উপলব্ধি করেছে 6 মাস যাবৎ সে তার ভুলের পথে পা বাড়ায়নি, তার পেছনে যাহা বলিব সত্য বলিবর অবদান রয়েছে এবং সে এগুলো শোনার পরে সে সিদ্ধান্ত নিয়েছে যে তার এই যে ছোট্ট জীবন, আমরা শুনেছি তার বয়স কত সুমনের কাছ থেকে, তার এই ছোট্ট জীবনে সে আর কোনো ভুল কাজ করতে চায় না। কিন্তু প্রশ্ন হলো সে কি ভুল করেছে, কেন করেছে এবং ভুলের শাস্তিটা কি, সেটাই হচ্ছে এবার জানার বিষয়। আপনি কোথা থেকে শুরু করতে চান? যে প্রথমে আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। শুরু করুন। এলাকার নামটা আমি বলতে যাচ্ছি না। জন্ম নেওয়ার পরে আমি চলে আসি ঢাকায়, গাজীপুর অর্থাৎ গাবতলীতে চলে আসি। আপনি জেলার নামটা বলেন, যে জেলাটায় আপনি জন্মগ্রহণ করেছিলেন। জেলার নামটা হলো যশোর। যশোরে জন্মগ্রহণ করা শিমুল, সে পরবর্তীতে সে ঢাকায় চলে আসে। কত বছর বয়সে আপনি ঢাকায় চলে আসেন? 4 বছর পর থেকে। মানে যখন আপনি বুঝে উঠতে পারেন না, খুবই ছোট, সেই সময়টাতে আপনি ঢাকায় চলে আসেন। ওকে। এবং তারপর থেকে আমি এই জায়গায় থাকি। আমার বয়স যখন 11 বছর তারপর থাকি এবং 12-13 সময় চলে যায় আমি জায়গা থেকে। কেন আমার আব্বুর ট্রান্সফার লেটার ছিল যে আমাদের গ্রামের বাড়ির পাশেই তার ট্রান্সফার হবে, এর জন্য আমরা চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই। আমরা সে আমাদের এলাকায় ফিরে চলে আগের মতন আর কি। এটা ঘটছিল 2007-এ। ওকে। এবং সেই সাথে আমরা সাথে শুরুতে গেছিলাম এবং যাওয়ার সময় সেই সময় আমি এর আগেও মাদ্রাসায় পড়াশোনা করছি। আচ্ছা। প্রথমত আমি পড়াশোনা করছিলাম এই জায়গা থেকে গাজীপুর এলাকা থেকে খ্রিস্টান স্কুলে। প্রথমে খ্রিস্টান স্কুলে আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ। ওকে। তারপরে মাদ্রাসায় গেলেন কবে? মাদ্রাসা গেছিল যখন ক্লাস 3 খ্রিস্টান স্কুলে পরীক্ষা দেবো 3য় সেমিস্টার, সেই সময় মাথা চলে যায়। এবং আমি তখন তারপর থেকে আস্তে আস্তে আমার ধারণা আসে যে আমি একজন এলেম হব, আমার ইচ্ছা থাকে এবং এই ধারণা আস্তে আস্তে পূরণ হতে লাগে। আমি কোরআন শরীফ ভালোভাবে পড়ি, সবকিছু একজন হাফেজ যেমন দেখে পড়া সেমন আমি দেখে রিডিং করতে পারি। যখন ক্লাস 6-এ তখন আব্বুকে বলি, আব্বু আমাকে তুমি হেফজুল মাসায় ভর্তি দাও। এটা আমি বলি ভর্তি করে দিতে। হ্যাঁ। এবং আব্বু তখন না করে যে না তোর এখন হবে না, বিশ্বাস করে না, এর জন্য আমি হতে পারি না। তখন রাগ হয়, পরবর্তী এটা ভুলে যায়। আমি যখন আমি ক্লাস 7-এ পরীক্ষা দিই, 8-এ যখন যাব 2008 সালে জিডিসি পরীক্ষা দিয়ে হয়ে যায় আমার। এই নিয়মটা শুরু হওয়ার পরের বছরে পরীক্ষাটা হয়। ওকে। নতুন নিয়ম আসার পরের বছরই আপনি পরীক্ষাটা দেন? হ্যাঁ। এবং তারপর থেকে আমার 2 বছর ড্যাম খেয়ে যায়, পরীক্ষা দিতে পারি না। 2 বছর আপনি পড়েননি? 2 বছর অর্থাৎ 3 বছরের কাছাকাছি এই সময়টা তার পড়েন, জেডিসি পরীক্ষা দেওয়ার পর আপনি আর পড়েননি? না। ওকে। তা আমি প্রথম থেকে শুরু করতে চাই যে আমি বাড়ি যাই এবং তখন আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। তখন শীতকাল এবং আমি একটি মেয়েকে পছন্দ করি। তখন বয়স আমার হলে 14 বছর হবে। আমার ফুফুতো বোনের এক বান্ধবী, তখন তারা ক্লাস 6-এ পড়ে, আমি 8-এ পরীক্ষা দিচ্ছি। ওকে। তা সেই মেয়েটাকে আমি তখন ফুফু বাড়ি যাই, বেশি দিন যাই না। তা ধীরে ধীরে আমার যাওয়া বেড়ে যায়। তখন আমি মাদ্রাসায় একটা নিয়ম মাসে না পড়লেও মাদ্রাসায় অনুকরণ বা অনুসরণ যেভাবে থাকে সবকিছু আমার মধ্যে থাকে।
আপনি কি মাদ্রাসাতে ক্লাস 8 পর্যন্ত পড়েছেন, তাই তো? হ্যাঁ, মাদ্রাসাতে ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে আপনি যখন বাড়িতে চলে আসলেন, আপনি পড়াশোনাটা ছেড়ে দিলেন কেন মূলত? বাড়ি যাওয়ার পরে আমি 1 বছর ওই জায়গায় 8-এ পড়ি। ওকে। 1 বছর পড়ার পরে আমি আর পড়তে পারি না। ওই 1 বছরের মধ্যে আমার জীবনে অনেক কাহিনী ঘটে যায়। আচ্ছা। যে ফুফুতো বোন জেসমিন, এবং সে সবকিছুই আমাকে রিলেশনশিপ করায় দেয়। আমিও খুব খুশি, হ্যাপি হয়ে যাই। অনেক ঠাট্টা, অনেক মজা, আনন্দ হয়। আস্তে আস্তে ওই ফুফুই থাকি, বাসায় যায় না। সপ্তাহে যদি 4 দিন বাসায় যাই না, 4 দিন বাসায় যায় না, আর 3 দিন আমি ওভার টাইম থাকি। আর কোনো সময় কোনো কিছু মনে করেন বাসার দিকে আমার খেয়ালই মনে করতো না, ফলে ওই মেয়েটার দিক থেকে। আচ্ছা। কারণটা থাকতো না যে ওই মেয়েটাকে আমি এতটাই ভালোবেসেছিলাম যে আমার জীবনে প্রথম প্রেম ছিল ওটা। ক্লাস 8-এ পড়ার সময়? হ্যাঁ, ক্লাস 8-এ পড়ার সময়। ওকে। এবং পরবর্তী 2-1 মাস 3 মাস চলে যায় আস্তে আস্তে, এবং জেসমিন যে বলার পরে ও রাজি হয়, কিন্তু সেদিনকে জেসমিন আমার অনেক ঠাট্টা করছিল। তারপরও মনে কিরকম ঠাট্টা, যে বলে যে ও রাজি হয় নাই, তুই ওকে কিছু বলিস না। মেয়েটা কোন ক্লাসে পড়তো? ক্লাস 6-এ। মেয়েটা ক্লাস 6-এ পড়তো। ওকে। তৎক্ষণাৎ আমিও সেরকম কিছু বলি না, কিন্তু আমি এরকম ভাবে চলি যে আমার মন যদি পুড়ে যায়, আগুন দিয়ে পুড়ে যায়, তারপরেও আমি মনে করেন সবসময় হাসি খুশি থাকি। পরে ও আমাকে বলে যে শোন, তোর সাথে আমি আর কি মারছি, আর আসে এবং আমার ওই ফুফুতো বোন ও বলে যে না, মেয়েটা রাজি আছে, আমি তোর সাথে মজা করছিলাম, তা অনেক কিছু বলে, খাওয়া খাওয়ার কথা বলে, আমি ওকে খাওয়াই। তা সেক্ষেত্রে আমি তখন যে খুশিটা হয়েছিলাম, আমার মনে হয় না যে পৃথিবীতে আমার যে জন্মক্ষেত্রে আমি যে যত বছর আমি বেঁচে আছি, এরকম খুশি আমি কোনো অনুভব করছি। কিসের খুশি, কেন খুশি? আমার জীবনে প্রথম প্রেমে আমি যাকে চাই তাকে পেয়েছি। ওই মেয়েটা রাজি হয়ে যায়? হ্যাঁ। জেসমিন আপনার যে প্রথম যে মানুষটাকে ভালো লাগলো তাকে প্রস্তাব করলো আপনার হয়ে, এবং তারপরে ওই মেয়েটা রাজি হয়ে যায় আপনার সাথে সম্পর্ক করার জন্য। এটাই তো বোঝাচ্ছেন আপনি? হ্যাঁ। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল তুলি। আচ্ছা, তুলি রাজি হয়ে গেল। ক্লাস 6-এ পড়া একটা মেয়ে, আপনি তখন ক্লাস 8-এ পড়েন। ক্লাস 8-এ পড়া শিমুল ক্লাস 6-এ পড়া একটা মেয়ের সাথে প্রেম করছে, মেয়েটা রাজি হয়ে গিয়েছে, মেয়েটার নাম হচ্ছে তুলি। তারপর আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যায়, এবং আমি এত খুশিতে, আমাদের বাসায় ভালো আয়োজন হয়েছিল, মানে প্রভুদের বাসায়, আমি খুশির কারণে আমার বুকটা একদম ফেটে যাচ্ছিল। মানে দুঃখের থেকেও অনেক খুশি পেয়েছিলাম আমি। দুঃখের থেকেও খুশি পেয়েছিলেন, মানে এক ধরনের খুশি পেয়েছিলেন। এমন একটা খুশি পেয়েছিলাম যে খুশিটা আপনাকে আমি অনুতাপ করে বুঝাতে পারবো না। ওকে, আই ফিল ইট। ওকে, জীবনে সবারই প্রথম প্রেমে এরকম একটা অনুভূতি তৈরি হয়। আই এগ্রি। প্রিয় শ্রোতা, আমি এতক্ষণ ধরে শিমুলের কাছ থেকে যেটা বুঝলাম সেটা একটু সাম আপ করতে চাই আপনাকে, কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভুল বা অপরাধ শিকারের ক্ষেত্রে। আমরা বারবারই বলে থাকি যে আপনি অপরাধ করেছেন বা ভুল করেছেন, কেন করেছেন, তারপরে কি ভুল বা অপরাধ করেছেন, তারপরে হচ্ছে সেটার ফলাফল কি। তো ও যে অপরাধের মধ্যে গেছে, সেই অপরাধের জন্য এই ঘটনাটা বোঝা খুবই জরুরি, এবং কেন অপরাধটা করেছে সেটার সাথে এই ঘটনাটা খুব বেশি যুক্তযুক্ত। ও মাদ্রাসাতে পড়াশোনা করত, সেই মাদ্রাসাতে পড়াশোনা করা অবস্থায় ওর বাড়ির পাশেই ছিল মাদ্রাসাটা, এবং ওর বাড়ির পাশাপাশি কাছাকাছি ছিল ওর পুকুর বাসা। সেখানেও বেড়াতে যেত বা ওখানে ওর একটা যাতায়াত ছিল। সেই সময় ওর একটা মেয়েকে ভালো লেগে যায়, যে মেয়েটা ফুপুর বাড়ির আশেপাশে থাকে, এবং মেয়েটা ক্লাস 6-এ পড়ে। তো সেই মেয়েটার কাছে প্রস্তাব পাঠিয়েছিল ফুফাতো বোন জেসমিনের দ্বারা। একটা পর্যায়ে মেয়েটা সেটা এগ্রি করে, এবং এগ্রি করার পরে ওর অনেক অনেক বেশি ভালো লেগে গিয়েছে, বা অনেক অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে, কারণ জীবনের প্রথম কোন একটা মেয়ের প্রতি তার ভালো লাগা, এবং সে মেয়েটা সেটাতে রাজি হয়েছে। ব্যাপারটা তো তাই? হ্যাঁ। ওকে, প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকে এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে রয়েছেন সেজন্য। এবং প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে যখন একবারে পুরোপুরি সত্য উদ্ঘাটন হয়ে যাবে, তখন তার মূল্যবান মতামত আপনাদেরকে জানাবো। আর এই ফাঁকে আরেকবার বলছি, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে আপনি ওখানে আমাদের অতিথির ছবি, রেডিও স্ট্যাটাস সবকিছু দেওয়া আছে, কমেন্টস এবং প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, তারপর ওই জায়গায় যাওয়ার পরে আমার ফুফুতো বোন ওদের বাড়ি যায়, যে ডেকে আনে যে শিমুল আইছে, তুলি তুই চলে আয় তাড়াতাড়ি। তারপরেও চলে আসে। আসার পরে এবার ফুফু তখন ছিল না বাসায় আমাদের, এবং আমরা ছিলাম, ওরা ছিল 4 জন মেয়ে আর আমি একা ছিলাম। এক ফুফুতো বোন আর ওই তুলি আর তার 2 জন বান্ধবী ছিল, আর আমি একা ছিলাম। এই মোটমাট 5 জন ছিলাম আমরা। তারপরে এবার ওই জেসমিন, আমার যে ফুফুতো বোন, সে বলে যে তোরা গল্প কর, আমি আসতেছি এক পাশ থেকে। তারপরে আমরা 2 জন কথা বলতে বলতে এক পর্যায়ে ও আমাকে একটা প্রশ্ন করে।
তার আগে আমি বলি যে ভালোবাসলে কিন্তু ভালোবাসার মতো বাসতে হবে। এই দুদিন পরে চলে যাবা বা কোনো কিছু হবে এরকমটা কিন্তু বলে কিন্তু আমি কিন্তু বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি এরকম অনেক কিছু বুঝাই। ওকে বলেন, মেয়েটাকে বলেন। হ্যাঁ, ওকে। এখন মেয়েটা তৎক্ষণাৎ একটা কথা বলে পরে খারাপ ভাষায় যে তুমি কি আমার সাথে ডেটিং করতে পারবা, বা তুমি কি ডেটিং করতে পারো, এরকম একটা কথা বলে। ডেটিং করতে পারো? হ্যাঁ, আচ্ছা, মানে ঠিক আছে। শারীরিক কথাটা বলতেছে ও। তৎক্ষণাৎ আমি ওইসব, তখনও কিন্তু আমি বলছি যে আমার মাথার সাথে একটা অনুভূতি, সেই অনুভূতিটা তখন আমার ছিল এবং সেই অনুযায়ী আমি সে কথা সহ্য করতে পারতাম না তখন। মানে মাদ্রাসায় পড়লে আপনাদেরকে এই ধরনের ব্যাপারগুলো অনেক খুব সুন্দর করে রেস্ট্রিক্টলি শেখানো হয়, সেই অনুভূতিটা আপনার মধ্যে তখনও ছিল এবং এগুলো আপনি সহ্য করতে পারতেন না। না, মেয়েটা কি আপনাকে ডিরেক্টলি শারীরিক সম্পর্কের কথা বলেছিল নাকি ডেটিং শব্দটা বলেছিল? মানে ওরা ডেটিং সম্বন্ধে বলে বুঝাচ্ছিল আর কি আমার Okay. অনুভূতি দিয়ে। ওই মেয়েটাই আপনার সাথে এরকম কিছু করতে চেয়েছে? হ্যাঁ, তৎক্ষণাৎ আমি ওই জায়গাতে চলে যাই, রুমের থেকে চলে যাই, বাড়ি দাঁড়ায় এবং পাশে তামার একটা স্টিলের গ্লাস আছে, ওই গ্লাসটাতে আমি মারতে চাই ওই মেয়ের মাথায়। যাকে আপনি লাভ করেন? হ্যাঁ, ওই কথা বললো কেন? আমি তো বলছি ভালো কথা বলছি, মানে তৎক্ষণাৎ আমার ওরকম একটা কথা আমি শুনবো এটা আমি ফিল করতে চাই না এবং চেয়েছিলামও না। হঠাৎ বলে ফেলায় আমার মনের মধ্যে একটা অঞ্চলা ঢুকে গেছিল এবং ওটা মারতে যে আমার যে কাছে যে একটা বন্ধু ছিল, মানে জেসমিনি, যাকে আমি আমার বোনের থেকে ভালো জানি, তার মাথায় যে লাগে, তার মাথাটা ফেটে যায়। তৎক্ষণাৎ পাশে স্টেশন ছিল, রেল স্টেশন চলে এসেছে এবং আমি ওই স্টেশনের লোকাল ট্রেন করে আমি আমার বাড়িতে চলে যাই। তারপরে আর ওদিকে আসা হয় না প্রায় 1.5 মাস ধরে এবং আস্তে আস্তে ওই ওর সাথে কথা হয় না। কিন্তু আমি এরপর থেকে আস্তে আস্তে আমার জীবনের কষ্টগুলি সব, আমি একটা অন্যরকম মানুষ হয়ে যাই এবং যখন আমি ওই জায়গাতে বাড়ি চলে গেছিলাম তখনও পাঞ্জাবি পায়জামা ছিল এবং তৎক্ষণাৎ ওই সময় আমি একটা বন্ধুদের চক্রে পড়ে একটা কাজ করে ফেলছিলাম, যেটা হলো যে কাজটা মাস্টার ছাত্ররা বিশেষ করে না। মাদ্রাসার ছাত্ররা করে না? ওকে। যেরকম কোন নেশা জাতীয় কোনো কিছু, মানে আমি ওকে ভালোবাসি কিন্তু কথা বললো আমার আগে রাগ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি ওকে মারতে যে আরেকজনের মারছে এজন্য বেশি রাগ হয়ে গেছে, আর ওকে ভালোবাসি সেটাও বুঝতে সে চাইছিল না, পারছিল না। এটা আমি এখনো উত্তর খুঁজে পাইনি এবং ও আমাকে কিছু বলেও নি, আর আমি ওর সাথে বেশি কথা বলিলাম পরে আর বলাও হয়নি। তারপর আমি ওই অবস্থায় নামে নেমে বন্ধুদেরকে ঘটনাগুলো বলি, ওরা আমাকে অনেক সান্ত্বনাই করে যে থাক, যা হয়েছে হয়েছে, পরবর্তী মেলায় নিস, ই করে নিস, সমাধান করে নিস। আমি বলি যে না, এর কোনো সমাধান আর হবে না রাগেতে, কিন্তু আমার মনের ভিতরে ওর জন্য ভালোবাসা তখনও অনেক ছিল। দেখুন, আপনি যে বিষয়টার অবতারণা করেছেন এখানে অনেক লোকই বিলিভ করবেন। এখন একটা মেয়ে, ক্লাস 6 পড়ুয়া একটা মেয়ে, সে আপনাকে এক ধরনের অবৈধ সম্পর্কের প্রস্তাব দিচ্ছে, যাকে আপনি লাভ করেন, পছন্দ করেন, এটা লোকজন কতটা বিশ্বাস করবে? সাধারণত একটা ছেলে হলে অনেকটাই বিশ্বাস করতে পারত, কিন্তু মেয়েদের দিক থেকে ব্যাপারটা অনেক টাফ, অনেক রিজিড, অনেক কঠিন। আমি ঠিক জানি না লোকজন কতটা বিশ্বাস করবে ব্যাপারটা। আমরা একটা SMS বোর্ডের মুখোমুখি করতে চাই আমরা এই ঘটনাটাকে। প্রিয় শ্রোতা, আপনি কতটা বিশ্বাস করেছেন? আপনার যদি মনে হয় যে ও যেটা বলছে সেটা যে কোনো একটা মেয়ের ক্ষেত্রে হতেই পারে, সব মেয়ে যে একরকম হবে তা না, হতেই পারে, সেক্ষেত্রে আপনি আপনার মতামত জানাতে পারেন ইয়েস এবং নো বলে। আমি দেখতে চাই যে কতটুকু পরিমাণ আপনি বিশ্বাস করেছেন। আমরা একটা SMS বোর্ডের মুখোমুখি করছি আমাদের শ্রোতাদেরকে। যেটা করতে হবে, প্রথমে আপনি লিখবেন ABC, আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC স্পেস। যদি বিলিভ হয়ে থাকে ও যেটা বললো যে ক্লাস 6 এ পড়ুয়া একটা মেয়ে যাকে ও লাভ করে, সে আলটিমেটলি প্রথম দেখাতে ওকে প্রস্তাব করেছে শারীরিক সম্পর্ক করার, যদি আপনি সেটা বিলিভ করেন তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি আপনি বিলিভ না করেন তাহলে আপনি লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে ABC স্পেস ইয়েস অথবা নো লিখে পাঠিয়ে দেবেন ঝটপট 2221 নম্বরে। একটু পরে আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট, কত শতাংশ মানুষ এটা বিশ্বাস করেছে। আর যে সুমন এবং সাউন্ড রিডার মঞ্জু SMS পোল নিয়ে কাজ করছে এবং কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নেব রেজাল্ট। হ্যাঁ, তারপর আপনি আপনার বন্ধুদেরকে মনের কথা বলছিলেন যে এরকম হলো, যাকে আপনি লাভ করেন সে মেয়েটা আপনাকে মানে তখন আমার একটা এমন অবস্থা ফিল হয়েছিল যে আমি ভিতরে আবার খুব দুঃখ পাচ্ছিলাম এবং ভালোবাসি, কিন্তু উপর থেকে রাগ দেখাচ্ছিলাম। এই জন্য রাগ থাকা কারো উচিত না, এই কথাটা আমি বুঝছি এবং এই একটুখানি ভুলের কারণে আজ আমার জীবনটা। ঠিক আছে, একটুখানি ভুলের কারণে, এই ছোট একটা ভুলের কারণে কি করলেন আপনি স্টেপ বাই স্টেপ বলুন। হ্যাঁ, তখন আমরা বন্ধুদের মিলে একটা নেশা জাতীয় একটা আয়োজন করি। বন্ধুরা মিলে নেশার একটা আয়োজন করেন? কোথায় এটা? এটা আমাদের বাড়ির সাইডেই। ওকে। যেহেতু গ্রাম অঞ্চল তো, বাগান টাগান বা নানা ধরনের। আপনার বন্ধুরা কি সব আপনার বয়সী ছিল? হ্যাঁ, আমার থেকে 2-1 বছরের বয়স আর বেশি ছোট, এরকম একটা সবাই মিলে একসাথে এক বয়সে ছিলাম আর কি। ক্লাস 8 এ পড়ুয়া অবস্থায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আপনি পরীক্ষা দেননি? তখন পরীক্ষা দেওয়া হয়েছিল। ক্লাস 8 এ পরীক্ষা দেওয়ার পরের ঘটনা? ওকে। রেজাল্ট হয়েছে? হ্যাঁ, রেজাল্ট হয়েছিল। রেজাল্টও হয়ে গিয়েছে?
আপনি ক্লাস 9-এ ভর্তি হননি, ওই অবস্থায় ঘটনাটা ঘটছে। হ্যাঁ আচ্ছা, ক্লাস 9-এ ভর্তি হওয়ার সময়ের ঘটনা এটা, তাই তো? হ্যাঁ, মানে যখন আমি ভর্তি হব তখনকার সময়ের ঘটনা কিন্তু এটা। তখনই আমার মনটা ভেঙে গেছে। ওকে, ফাইন। কিভাবে হলো, ক্লাস 9-এ কেন ভর্তি হলো না, আমরা একটু একটু করে জানতে চাই। আপনি সেই সময় একটা নেশার আয়োজন করলেন। ওকে, হ্যাঁ, কি করলেন সেই সময়? সেই সময় আমরা তামাক বলে আর গাঁজা বলে হুম। এবং সিগারেট নিয়ে 3 প্যাকেট নিয়ে আমার তৎক্ষণাৎ আমি জায়গায় বসে একটা গাঁজা খাই এবং তামাক খাই আর 1 প্যাকেট সিগারেট খাই প্রায় 1 ঘন্টার মধ্যে। এবং আমি খাওয়ার সময় সময় আমি বেহুশ হয়ে যাই এবং উঠে দেখি যে আমি আমার রুমে রয়েছি। অবস্থা অনেক কিছু না, আমি প্রথমে ফার্স্ট হয়েছিল আর তারপর ওর একটা অ্যাকশন ছিল অন্যরকম জীবন, আমি কোনদিন কোনো নেশা জাতীয় জিনিস করিও নি, কাছে যাইনি, হঠাৎ করে ওরকম একটা জিনিস মনের দুঃখে ওকে, হয়ে গেছিল। তারপর সকালে থেকে আমি রুমে উঠে এবার আমি আমার আম্মুকে সব খুলে খেলে বলি, এই জন্য আমার আম্মু আমার ফ্রেন্ড থেকেও বেশি। আপনার আম্মু আপনার ফ্রেন্ডের থেকেও বেশি ছিল? হ্যাঁ। সুতরাং আপনি আপনার আম্মুকে মেয়েটার ব্যাপারে সবকিছু খুলে বললেন? সবকিছু বলি। ওকে। এবং তার 2-1 দিন পরে মেয়েরা আমাদের বাড়িতে বেড়াতে আসে, হুম। ফুফুতো বোন মিলে, এবং আম্মু বলে যে কোন মেয়েটা সেই মেয়েটা, আমি দেখাই এবং আম্মুরা রাজি হয়, কিন্তু আমি রাজি হই না। অথচ আমার মনে কিন্তু বিশাল একটা আঘাত লেগেছে। আম্মু রাজি হয় মানে? মেয়েটাকে পছন্দ হয়, যে পরবর্তী কোন এক সময় তোর সাথে বিয়ে দেবো, এরকম একটা ধারণা নিয়েছিল আম্মু। আচ্ছা, ওই মেয়েটাকে দেখার পরে? হ্যাঁ। কিন্তু আপনি রাজি হন না? না। ওকে। অথচ তখন আমি ভালোবাসি থাকি। ভালোবাসছেন কিন্তু বিয়ে করবেন না? না। প্রিয় শ্রোতা, দিস ইজ ভেরি টার্নিং পয়েন্ট। দেখুন, ক্লাস 8-এ পড়ুয়া একটা ছেলে, ওর ভেতরে এক ধরনের খুব সুন্দর একটা ইমোশন গ্রো করছে খুব বয়সের দিক থেকে, এবং সেটাতে প্রচন্ড রকম ভাবে প্রিটিনেস আছে, এবং সেই প্রিটিনেসের জায়গা থেকে ওই মেয়েটাকে সে পছন্দ করছে, কিন্তু যে কষ্টটা পেয়েছে সেই জায়গাটা থেকে মানতে পারছে না যে এই মেয়েটা তার জীবনসঙ্গী হতে পারে। অদ্ভুত। এবং এই ছোট বয়সটাতে এই জিনিসগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং একটা অনেক বড় একটা পার্ট পেয়েছে, যেটা হচ্ছে যে ওর মার সাথে ওর খুব ভালো একটা সম্পর্ক, ফ্রেন্ডলি রিলেশনশিপ, এবং মাকে এটাও বলেছে। মা হয়তো বুঝে গিয়েছে যে খুবই ছোট বাচ্চা, কি ভাবছে না ভাবছে, ঠিক আছে বড় হলো তোর সাথে বিয়ে দিয়ে দিব, কিন্তু বিয়েটা মানতে পারছে না, বিয়ের ব্যাপারটা মানতে পারছে আম্মু না। এটাই ভাবছিল এবং সেক্ষেত্রে পরবর্তী এরকম করে বলছিল। পরে মেয়েটা আমাদের বাড়ি আসে, সবাই দেখে, সবাই পছন্দ হয়, অনেক হাসি ঠাট্টা হয়, কিন্তু আমি কাছে যাই না। ও অনেক ডাকে, ঘুরতে যেতে চাই, কিন্তু আমি বলি আমার, ও অনেক সেদিনকে আমাকে রুমে রাখছিল, আমি একবার রুমে গেছিলাম, তাও আমার পাড় ধরা ধরছিল, পা জড়িয়ে ধরেছিল তখন? হ্যাঁ, যে আমার ভুল হয়ে গেছে, আমি কথাটা বলে ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কোনো করবো না। আমার কথা শুনে এখন খুব খারাপ লাগতেছে। আমি সেই সময় একটা রাগ হয়েছিল যে আমার ওই বোনের গায়ে আঘাত লাগছিল তোমার কারণে, এবং আমি কোনোদিন নেশা করিনি, যেতেও যাতে চেনি, সেই লাইফে আমি ঢুকে গেছিলাম, এই জন্য আমার আর ওর প্রতি মন চায়নি তৎক্ষণাৎ। এবং আস্তে আস্তে সময় যায়, আমি আমার মতো চলি, নেশা আস্তে আস্তে বেড়ে যায়। নেশা করতে থাকেন? হ্যাঁ, করতে থাকি, পাঞ্জাবি পরা অবস্থায়। পাঞ্জাবি পড়া অবস্থায়? ওকে। মাসাই তখন পড়ি না, কিন্তু নিয়ম আছে, আবার নামাজ কালামও পড়তাম সবসময়। 5 ওয়াক্ত নামাজও আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসে সবকিছু, এবং মেয়েদের প্রতি একটা ঘৃণা চলে এসেছিল আমার, যে প্রথম প্রেমে এই, পরবর্তী কি হবে তাই জানি না। কিন্তু আমি মানছি যে আমার কাছে ভুল স্বীকার করছিল, যে আমি ভুল করছি, আমি তোমার বলে ফেলছি এই ঘটনাটা, আমি সরি, এই জন্য পায়ে পর্যন্ত ধরছিল। ওকে, হ্যাঁ। তারপরেও আপনি যে নেশার ভিতরে ধীরে ধীরে ঢুকে গেলেন? আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এবং এইভাবে সিগারেটের পাশাপাশি কি খেতেন? গাঁজা খেতাম, তামাক খেতাম, বাসি খেতাম। ওকে। বন্ধুরা বলে তুই এরকম হইস না, তারপরও আমি ওরকম আস্তে আস্তে আমার ধীরে ধীরে খারাপ দিকে আমি চলে যাই। আমার ধারণা ছিল যে আমি খারাপ দিকে যাব। আম্মু আমাকে অনেক বারণ করে, এই ঘটনাটা তখন আব্বু জানতো না এবং আব্বু কিছু বলেও নি। জি। এবং আমি আমার একটা কথা বলতে চাই, যে আমি আমার আব্বুর সম্পর্কে জানতাম না, জানতাম তাহলে মনে হয় আমার জীবনে আরো কিছু ঘটে যেত। এবং পরবর্তী বলছি কথাটা আমি, যে তারপর আমি আস্তে আস্তে এই করি, এবং আমি একটা মনে একটা ধারণা আসে যে আমি মেয়েদের সাথে ছলনা করব ওই সময়টাতেই। হ্যাঁ, পড়ালেখা তো ছাড়ান দিছি, আমি আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যাব। পড়ালেখা ছেড়ে দিলেন ওই মুহূর্তে আপনি? হ্যাঁ, যে পড়ালেখা করবো না। ক্লাস 9-এ আপনি ভর্তি হলেন না? না। আপনার বাবা আপনাকে জোর করেনি? আপনার মা আপনাকে জোর করেনি? জোর করছিল। এখন মনে করেন আমি যদি না হতে চাই, তাহলে হবে কি করে? কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই। আপনার ভাই কি আপনার ছোট না বড়? ছোট আমার থেকে। ওকে। আপনার বাবা তো সরকারি চাকরিজীবী ছিলেন? হ্যাঁ। এবং মোটামুটি সচ্ছল পরিবার ছিল আপনাদের? হ্যাঁ, খুব হ্যাপি একটা পরিবার ছিল প্রথম দিক থেকে। আপনি এই একটা ঘটনাকে কেন্দ্র করেই জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আপনি পড়াশোনা করবেন না? না। আপনার মা কি পরিমাণ পর্যন্ত পড়াশোনা করেছেন? আমার মা এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে। আপনার মা আপনাকে বোঝায়নি যে লেখাপড়া না করলে আপনার লাইফ শেষ? অনেক বুঝাইছে, অনেক। আমার কোনো কথা, আমার সবাই বুঝাইছে, কিন্তু আমি কোনো কথায় কান দিইনি।
প্রিয় শ্রোতা, আমরা SMS পোলের রেজাল্ট পেয়ে গিয়েছি। আমরা SMS পোলের রেজাল্ট এই মুহূর্তে জানবো কম্পিউটারের কাছ থেকে, এবং সেই সাথে আমরা আজকের এই যে যাহা বলিব সত্য বলিবতে অপ্রিয় সত্য উদ্ঘাটন করছি, সেই অপ্রিয় সত্য উদ্ঘাটন তাদের জন্য যারা এরকম কোমলমতি বয়সে রয়েছে এবং যারা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বাসা থেকে বের হয়ে যাও রাগারাগি করে, ফ্যামিলি থেকে নিজের ক্যারিয়ারকে নষ্ট করো, অন্যায় পথে যাও এবং খুব বেশি ইমোশনাল, খুব বেশি রাগারাগি করো, যখন তোমার বুঝে ওঠার মতো বয়স হয়নি, খুব বেশি বোঝধারের ভান করো, তাদের জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিব। শোনো, শেষ পর্যন্ত শোনো, এবং শোনার পরে সিদ্ধান্ত নিও যে তুমি যেটা করতে চাচ্ছ বা করছিলে বা প্রতিনিয়ত করে থাকো সেটা কত বড় ভুল, কত বড় অন্যায়। চলুন আমরা জেনে নেই কম্পিউটারের কাছ থেকে কত % লোক ওর এই ঘটনাকে বিলিভ করেছে, কত % লোক এই ঘটনাটিকে বিলিভ করেনি। Yes, 67%. No, 20%. No comments, 13%. কম্পিউটার বলছে 67% ইয়েস, 67% আপনারা ভোট দিয়েছেন যে হ্যাঁ ও যেটা বলেছে সেটা বিশ্বাসযোগ্য, এবং 13% হচ্ছে নো কমেন্টস। 13% বলেছে নো কমেন্টস, এবং বাকি যেটুকু থাকে 20%, বাকি 20% হচ্ছে নো কমেন্টস। ওকে, আমরা ফিরতে চাই আপনার কাছে আবারও। আপনার মা অনেক বোঝাচ্ছিল কিন্তু আপনি সেটা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। জি না। তারপর কি করলেন আপনি? তারপর আস্তে আস্তে আমি বন্ধুদেরকে বলি যে আমি মেয়েদের সাথে এরকম ছলনা করতে চাই বা তার জীবনগুলো নষ্ট করতে চাই, কিন্তু আমার একটা ধারণা ছিল যে আমার যেরকম মনে করেন অন্য কোনো মেয়ে অন্য কোনো ছেলের সাথে রিলেশন করছে, সেসব মেয়ের সাথে আমি রিলেশন করবো না। যদি করি তো যে মেয়ে সচ্ছল, তার জীবনে কেউ আসেনি, এরকম মেয়ে দেখে দেখে আমি পছন্দ করে তাদেরকে জীবন নষ্ট করব, এরকম একটা ধারণা আমার তখন আসে। কিন্তু আমার অতটুকু বয়সে আসার কোনো কথা ছিল না, কিন্তু মনের মধ্যে তখন একটা ধারণা চলে আসে। আপনি সারাদিন কি করতেন? না একটা এই বয়সে সাধারণত স্কুলে যায় ছেলেমেয়েরা, লেখাপড়া করে, বন্ধু বান্ধবের সাথে মেশে খেলাধুলা করে, আপনি তো স্কুলে যেতেন না, তাহলে কি করতেন সারাদিন? সারাদিন আমি ঘুরতাম ওই মেয়ের নেশায়, আর বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, কোন জায়গায় কি আছে এগুলো নেশায় আমি ঘুরতাম। কিন্তু তখন সবচেয়ে বেস্ট কোম্পানিটা কে দিত আপনার সাথে? বেস্ট সারাদিন আঠার মতো লেগে থাকতো ফ্রেন্ড হিসেবে কে ছিল? কারা কারা ছিল? ছিল 2 জন বন্ধু। 2 জন? হ্যাঁ। নামটা বলেন কারা কারা? একটা নাম ফারুক আর একটা নাম হলো সজীব। সারাদিন আপনার পেছনে লেগে থাকতো? ওরা কি পড়াশোনা করতো? না, ওরা পড়াশোনা করতো। ওরাও পড়াশোনা করতো না, মানে এক ধরনের বন্ধু আপনি পেয়ে গিয়েছেন, সারাদিন একসাথে থাকতো। আবার 2 জন আছে পড়াশোনা করতো আবার যেত না, বাড়ির সাইডে স্কুল, যেত না আবার করতো, এরকম একটা ধারণা ওদের মনে ছিল, এবং আমার সাথে সময়ও দিত। আমরা এই 4 জন বন্ধু ছিলাম বেস্ট ফ্রেন্ড, সব থেকে কাছের বন্ধু। ওকে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে আমি ওরকম আমাদের বন্ধুদেরকে বলি, এবং ওদের স্কুলে একদিন যাই আমি। প্রথম দিন যে একটা মেয়েকে পছন্দ আমার হয়, যে মেয়েটা, আমি তো তখন 8 পরীক্ষা দিচ্ছি, মেয়েটা তখন 9 আমার থেকে ক্লাসে পড়লো, বয়সে ছোট, এরকম একটা তখন সময় প্রায় 6-7 মাস আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, এরকম একটা সময়। তারপর আমি ওই মেয়েটাকে অফার দেওয়ার জন্য আমার যে স্কুলের যে বন্ধুরা ছিল তাদেরকে দিয়ে বলি, এবং সেই স্কুলের বন্ধুরা যায়, যে বলতে পারে না সাহস করে। পরবর্তী আমি একটা অন্য একটা ছেলেকে বাসি না, ও যে ওই মেয়েটা যে ছেলেকে চিনি না, সে আমার ছেলেটাকে বলি, এবং সেই ছেলেটাকে একটা চরম একটা অপমান করে এবং খেদিয়ে দেয়। কিন্তু অবশ্য সে আমাকে দেখেনি এবং আমার নামটা শুনতে প্রয়োজন মনে করেনি মেয়েটা। তৎক্ষণাৎ আমার রাগ হয় এবং আমি চিন্তা নিলাম যে আজ অথবা কাল এই মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক করতেই হবে, না করলে হবে না। ওকে, সেটা যে চলে আসে মনের মধ্যে, এবং তাকে আমি পুরো একদিন ফলো করি যে সে কি করে, কোন জায়গায় যায়, কি দেখি। আর তো আগে আমার জানা ছিল, কিছু কিছু বন্ধুরা ইনফরমেশন দিয়েছিল যে এই মেয়ে এরকম এরকম পরিস্থিতি, এরকম সবকিছু। তা ঠিক আছে, এবং আমি ওই মেয়েকে পরের দিন কাছে যাই, যে অফার দিই যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার সাথে আজকে কিছুটা সময় কথা বলতে পারবা, তোমার সময় আছে? তা মেয়েটা না বললে মেয়েটার আমি হাত ধরি, তো স্কুল থেকে হাত ধরে টাইম নিয়ে চললে, মানে কোন মানুষ বুঝতে পারছে যে একে হালকা জোর করছে, আবার বুঝতে পারছে জোর করছে না, এরকম একটা। আর এর মধ্যে কথা আছে যে আমার আব্বুর কথাটা বলি, আমার আব্বু এক হিসেবে এক সময় ওই এলাকার ডন ছিল। ওই এলাকার ডন ছিল আপনার বাবা? হ্যাঁ, মানে ওই এলাকার পুরো সব দিকে সে চালাতো এবং খারাপ দিক ভালো দিক সব দিকে দেখতো। তার মানে আপনার সাথে আপনি একটা আলাদা পাওয়ার সেখানে এক্সারসাইজ করতেন? হ্যাঁ, সেটা আমি জানতাম না তখন। তখন আপনি জানতেন না? কিন্তু কেউ কিছু বলতো না আমাকে। আপনাকে কেউ কিছু বলতো না? পরবর্তীতে জেনেছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা সেটা পরবর্তীতে আবিষ্কার করবো যে কিসের ডন সে ছিল। হ্যাঁ, তারপর আমি ওরকম ভাবে মেয়েটাকে নিয়ে যে প্রথমে আমাদের বাড়িতে উঠাই,
আম্মু বলে কি ব্যাপার, আমি বলছি গেস্ট আইসে খাইতে দাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। খাইতে দেয়, দেওয়ার আম্মু বলে ঠিক আছে তাহলে আমি ঘুরে আসি, তুই একটু ঘুরে ঘুরে দেখা আশেপাশে। তখন আমাদের 2 তলা বাড়ি ছিল এবং চারিপাশ থেকে ঘিরা ছিল, বড় একটা বাগান ছিল সামনে, মানে বাড়িটা খুব সুন্দরভাবে বানানো হয়েছিল। ওকে, বাড়ি যাওয়ার আগে একটা সুন্দর বাড়ি ছিল, 2 তলা বাড়ি, সব রুম টুম সবকিছু ফাঁকা রয়েছে। এবং আর আমি যে রুমে থাকতাম সেই রুমটা আলাদা ছিল একটা রুম, কিন্তু আমি সেই রুম উঠাইনি। সেই রুমের অবস্থা অনেক খারাপ ছিল, মানে বিস্তৃত একটা অবস্থা ছিল এবং আমি তো অন্যরকম একটা ছেলে হয়ে গেছিলাম। আম্মু আস্তে আস্তে ফলো করছে কি হচ্ছে, আস্তে আস্তে এই মনে ধারণা অন্যরকম একটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারপরে আমি মেয়েটাকে নিয়ে খাইতে দিই, মেয়েটা খাইতে চায় না, সহজে খাওয়ায়। এবার আমি একটা ওকে হুমকি দিই, তোমার সাথে এখন শারীরিক সম্পর্ক করবো, তুমি যদি না খাও তো তোমাকে আমি এখনই জোর করবো। মেয়েটাতে বাধ্যতামূলক করে আমি খাওয়াই এবং একটা বন্ধুকে আমি ফোন করি, আমার বাসাটা ফোন ছিল আম্মুর, ফোন করার পরে বন্ধু আসে, এসেও আমাকে হেল্প করে এবং ওকে আমি জোর করেই আমাদের বাসায় এই কাজটা করি মুখ বেঁধে। এবং তৎক্ষণাৎ মেয়েটা আস্তে আস্তে আমাকে চায়। আর মেয়ের যখন পুরো জীবনটাই চলে যায় তখন কি সে মেয়েটা কি কোনো ওই ছেলেটাকে সেটা চায় কি বাঁচে? তার মনে হয় না যে আমার যখন গেছে তখন এই ছেলেটাকে আমি চাই, সেটা একটা ফিল করতো। তা তৎক্ষণাৎ আমি তাকে পাত্তা দিতাম না। এবং আমি আস্তে 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 আম্মুর কাছ থেকে জানি যে তোমার আব্বু এরকম ছিল, এরকম একটা নাম ছিল এবং আমাদের একটা এলাকার নাম আছে। আর সব থেকে আমাদের পরিবারের সম্মান ছিল আলাদা, আমাদের ভয় থেকে করতে পারতো না। কারণটা হচ্ছে আমার দাদার চাচতো ভাই সে ছিল মেম্বার, আর আমার চাচা আছে একজন, সে ছিল পুলিশ, আর একজন চাচা আছে সে ওই 2 ডিস্ট্রিক্টের পুলিশ ছিল। মানে কেউ কোনো একটা পাওয়ার হতো, এগুলো শোনার পরে আমার পাওয়ারটা অন্যরকম হয়ে গেছিল এবং তৎক্ষণাৎ আমি তাদের সবার সাথে আলাপ করি এবং ঘটনাগুলো আমি জানতে চাই। এবং আমি দেখছিলাম যে আমার চাচা, আমার ভাইয়ার মানে তোমার দাদা, আমি গ্রাম সবাই ভাইয়াই বলে দাদাকে, তার যে চাচতো দাদা তার আমি দেখি যে তার পাটা ভাঙা, ডান পা ভাঙা। কারণটা কি এটা আম্মু বলে আমাকে, এটা আমি বলছি সামনে গিয়ে ঘটনার ক্ষেত্রে। এবং তখন আমি এরকম অনেক কিছু শুনি এবং আমার মনের মধ্যে একটা অন্যরকম আগ্রহ চলে আসে যে আমি আজ থেকে অন্যরকম একটা হয়ে গেলাম, বা আমার একটা পাওয়ার অন্যরকম, আমাকে গ্রামের মতো বলার কেউ নেই এবং সবাই আমাকে সাপোর্ট করে। এবং তার মধ্যে একটা কথা বলে নিই, আমার মেজর চাচা যে আপন চাচা, সে ছিল সর্দার ওই এলাকার, কোনো বিচার হলে তার কাছে আসতো। সে আবার আমার আপন চাচা। ওই এলাকার মধ্যে 3 জন লোককে আমি সম্মান করতাম, এক অর্থাৎ আমার আম্মু, আর আমার দাদি, আর আমার ওই মেজো কাকা। আব্বু তো তখন ঢাকায় থাকতো। তারপর যাই হোক, আমি এরকম একটা মনে একটা আমার সাহস আছে যে আমার আব্বু এরকম, আমার চাচা এরকম একটা লোক, আমাকে থেকে কিছু বলতে পারবে না। আপনার আব্বু বেসিক্যালি ডন ছিল বলছিলেন, আপনি কি ছিল উনি? মানে উনি মার্ডার করাইছে বা মার্ডার করছে 2-1টা। উনি সেই অর্থে আপনি পরবর্তীতে জেনেছেন এটা? হ্যাঁ। এই যে মেয়েটার সাথে আপনি কাজটা করলেন, এই ধরনের একটা অন্যায় কাজ, মেয়েটা ক্লাস 9-এ পড়ে তখন, মেয়েটার পরিবার কেমন ছিল? আপনাদের গ্রামেই থাকতো মেয়েটা? না, গ্রামে থাকতো না, আমাদের গ্রাম থেকেই একটু আলাদা দূরে থাকতো। কিন্তু ওরা বসত ছিল না, ওরা ভারতে থাকতো। ওরা ভারতে থাকতো? এক ক্ষেত্রে রিফিউজি বলে, ওই জায়গায় বাড়িও করছিল, মানে যশোরের পাশের এলাকা, তাই তো? হ্যাঁ, এরকম কয়েক, মানে আমাদের গ্রামটার 3 ভাগের 2 ভাগই রিফিউজি পাড়া, আর মানে অন্য জায়গাতে আসে বাই করে এরকম একটাই আশেপাশে। এই জন্য আমাদের একটা ওয়েট আছে আলাদা, যে আমরা স্থানীয়, আমরা সারা জীবন স্থানীয়, আমার দাদারা স্থানীয়, ওই জন্য ওয়েট থাকতো এবং আমরা সাহস দেখাতে পারতাম। রিফিউজিদের প্রতি সাহস দেখাতেন, মানে ধরে ওদের প্রতি অত্যাচার করা বা যে কোনো অন্যায় কাজ করলে আপনাদেরকে কেউ কোনো প্রতিবাদ করার এরকম একটা ধারণা ছিল, এরকম একটা ধারণা আপনাদের সবসময় ছিল। এবং ওই মেয়েটা মূলত রিফিউজি ছিল, একই গ্রামের মধ্যে একটা ডিভাইডেশন, তাই তো? ওদেরকে আপনারা রিফিউজি যদিও বলেন, আলটিমেটলি ওরা রিফিউজি না, ওরা বাংলাদেশি। তাহলে ওদেরকে না, এটা গ্রাম অঞ্চলে রিফিউজি বলা, গ্রাম অঞ্চলে আপনারা রিফিউজি বলেন, কিন্তু আলটিমেটলি ওরা বাংলাদেশি, তাই তো? আচ্ছা, তো এইরকম একটা মেয়ের সাথে আপনি কাজটা করলেন, ওর কি বাবা মা বা ভাই বোনের কোনো প্রতাপ ছিল না যারা আপনাকে ধরে সাহায্য করতে পারে বা কোনো কিছু করতে পারে? তৎক্ষণাৎ এরকম কোনো সাহস ছিল না ওদের। আর আপনি আমাদের পরিচয় জানার পরে মানে তার ধারণা ছিল যে আমাদেরকে সাহায্য করবে বা আমাদের সাথে দূরে অন্য সময় বিয়ে দিয়ে দেবে বা আমাকে বুঝাবে। এই ক্ষেত্রে এবার যখন শুনে যে আমার আব্বুর নাম বা আমার চাচাদের নামই করে, যারা বোঝে যে এই জায়গায় গেলে এই কাজটা হবে না, এজন্য ওরা আর সাহস করেনি। না, আস্তে 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 আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি চলে আসে যে আমার এরকম পরিবারের লোক, যে আমি তো এটা কোনো ক্ষয়ক্ষতি করি তা আমার কোনো রিস্কের কোনো বেশি কিছু হবে না। প্রিয় শ্রোতা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওর মধ্যে একটা ধারণা জন্মে গিয়েছে ওই বয়সে যে আমার বাবা চাচারা এতটাই প্রতাপশালী এলাকায় যে আমি যদি ক্ষতির কোনো কিছু করি তাতে ওর তেমন কোনো ক্ষতি হবে না। ওকে, তারপর আর ওই জায়গায় কয়েকটা হিন্দু ছেলে ছিল আমাদের বিপরীত। তা আমরা আবার 4-5 জন লোক যে ওদের যে তখন বাঁশ বেড়ার বাড়ি ছিল আমাদের বয়সী, তখনই আমরা যে ওদের বাড়ি কত সব জ্বালিয়ে দিছি।
হিন্দু হিন্দু পরিবারের বাড়িঘর আপনি সব জ্বালিয়ে দিলেন। কোন সেন্স থেকে আপনারা এই কাজটা করলেন? কেন? যে ওরা আমাদের অসাপোর্টে ছিল এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল। মানে ওরাও এক ধরনের মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল হ্যাঁ, আপনাদের, এবং পরবর্তীতে আপনারা গিয়ে ওদের বাড়িটা জ্বালিয়ে দিলেন হঠাৎ করে। প্রথমে ঠাকুরঘর জ্বালাইছিলাম, প্রথমে ঠাকুর ঘর জ্বালিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সবকিছু চলে গেছিল। কয়েকটা বাড়ি বেশি চলে গেছে, মানে পৌঁছাতে যেগুলো বাড়িগুলো ওইগুলো, মানে যেগুলো বাসবিরাজ ছিল না সেগুলো বেশি গেছিল। আপনি কি তখন বুঝতেন যে এই ঠাকুর ঘর জ্বালিয়ে দেয়া বা একটা বাড়িতে আগুন ধরিয়ে দেয়া এটা চরমতম অন্যায়, এবং আপনি যদি মুসলমানও হয়ে থাকেন সৃষ্টিকর্তার জায়গাটা থেকে এটা একদম গূঢ় অন্যায়, এবং এই অন্যায় আল্লাহ কখনো মাফ করবেন না? এটা কি আপনি জানেন? জানতেন? এটা তো আমি জানতাম, কিন্তু আমি একটা অন্যরকম সিনে চলে গেছিলাম। আপনি তখন অন্যরকম একটা সিচুয়েশনে ছিলেন, ওই বোধটা আপনার মধ্যে ছিল না। না, আজকে আপনি ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে এই যারা হিন্দু ধর্মাবলম্বী আছে এবং যারা এদেশের, আপনার যেরকম অধিকার ঠিক একইভাবে আমার যেরকম অধিকার ওদেরও ঠিক সমান অধিকার, প্রত্যেক ও যার যার ধর্ম তার, কিন্তু একজনের ঠাকুর ঘর জ্বালিয়ে দেওয়া এইটা যে কত বড় রকমের অপরাধ, ভয়াবহ রকমের অপরাধ, আপনি এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি তাদের কাছে ক্ষমা চাইতে পারবেন? আপনি? হ্যাঁ, আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং বলছি যে আমি এগুলো বলার জন্য আইসি, এবং আমি সবাইকে সরি বলছি, আমাকে ক্ষমা করে দেবেন, এবং আমি আমার জীবনটাকে নতুন করে করতে চাই, সেই হিসেবে তাদের কাছে ক্ষমা চাচ্ছি এখনকার দেখে দেন। এবং আপনি আপনার জিঘাংসার যে কোনো খুব ছোট্ট একটা স্টেপে আছেন, আমরা ভবিষ্যতে আরো আবিষ্কার করবো, কারণ লম্বা সময় পড়ে আছে। আপনি এই স্টেপে একটু সবাইকে বলে দেন, কারণ আপনার বয়স এখনো খুব বেশি না, যারা আপনার মতো এই কাজটা করে, বিশেষ করে এই যে ঠাকুর ঘর জ্বালিয়ে দেওয়া, আমরা দেখেছি বড় ধরনের জিঘাংসা হয়। কিছুদিন আগে চট্টগ্রামের রামুতে যে ঘটনাটা আমরা দেখলাম, বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেয়া, বাংলাদেশের মতো একটা দেশে আমরা এত ভালো, আমরা ভাই ভাই সবাই, সেখানে ওই ধরনের ঘটনাগুলো ঘটে। আপনি তাদেরকে বলবেন যারা আপনার মতো এরকম ছোট ছোট বাচ্চা যারা আছে, যারা এই ধরনের কাজ করে, বুঝে হোক না বুঝে হোক, এটা যে চরমতম অন্যায়, আপনি আপনার জীবনের জায়গা থেকে শিক্ষা পেয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি বলবেন 2 লাইন যে প্লিজ ডু নট ডু দিস? হ্যাঁ, আমি লিসেনার বলতে চাই আপনাদেরকে, আমি এই জন্য আইছি যে আমার বয়স কিন্তু বেশি না, এবং আমার মতন অনেক সন্তান আছে যারা বাসা থেকে রাগ করে চলে যায় বা এরকম কাহিনীতে ঘটে যায়। আমি চাই যে তারা এই পথে যেন না যায়, এবং তাদের জন্য এইরকম আমার মতো যেন কোনো কাজ না করে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমরা ঘটনার শুরুতে রয়েছি মাত্র। আমরা একের পর এক ভুল কিংবা অপরাধ আপনি যাই বলেন না কেন সেটা আবিষ্কার করবো শিমুলের কাছে। শিমুল, তারপর আস্তে আস্তে এরকম ভাবে হতে থাকে, এবং ওটা নিয়ে বিচার হবে। যার কাছে আসে প্রথমত আমার মানে দাদার যে ভাই, যে মেম্বার ছিল তখনকার, তার কাছে যায় এবং বলে যে এই ঘটনা দেখি এই অবস্থা, তোমার ভাইয়ের ছেলে তো এই অবস্থা করছে, আর এখন তুমি কি করবে? এবং তৎক্ষণাৎ সে বলে যে শিমুলকে ডাক দাও। আমরা কেউ যাই না সামনে, এবং ওই গ্রামে তখন অন্যরকম হয়ে গেছিল যে এত বড় একটা দুর্ঘটনা বা এত বড় কে ঘটাইছে, কারা ঘটাইছে, কিভাবে ঘটাইছে, এরকম একটা। তারপরে আমার রাস্তাতে চলাফেরা করলে এরকম একটা প্রশ্নের মুখে আসতে হয় আমার। এর জন্য আমি কয়েকদিন রুম থেকেও বের হয় না, আমি আমার রুমেই থাকি। তো আপনার বাবা এবং আপনার মা আপনার কি শাসন করতো না? তার সন্তান এই কাজটা করছে সেটা জানার পরে তো আপনাকে শাসন করার কথা। শাসনটা করছিল পরে, আমার আব্বু কোনো আমার গায়ে হাত তোলে নাই, আম্মুই তুলছে, যা করার আম্মুই করছে। মানে যেভাবে বলছে যে আম্মু যেরকম বন্ধু আমার, সেরকম শাসন আম্মুই করে। আর আব্বু আমাকে তার জানার থেকেও আমাকে খুব ভালোবাসে, এখনো ভালোবাসে, এটা আমি জানি। তারপর এরকম হতে হতে আবার তারই একজন ফুফুতো বোন, মানে আমাদের বললাম না গোষ্ঠীটা অনেক, মানে আমাদের পরিবার আস্তে আস্তে অনেক বড় হতে থাকে, এক পরিবারটাই মানে পুরোটা এলাকার ধরে নিয়ে যাবে, এবং সম্পর্কে আস্তে আস্তে বাড়তে থাকে। তৎক্ষণাৎ সে আবার তার ছেলে আমাদের সাথে মিশতো, হালকা পাতলা, আমার সবসময় মিশতো না, এবং তখন ছেলে নাম করে যে তার ছেলে খারাপ হয়ে যাচ্ছে আমাদের জন্য, সেইভাবে আমার 4 জনের নামে কেস করে কিভাবে? প্রথমত আমার দাদার কাছে যায় না, ডাইরেক্ট পুলিশের কাছে যায়। আমি আগেই আপনার বলেছি যে সে আমার স্বাস্থ্য চাচা ছিল, পুলিশ। হ্যাঁ, 2 থানার। আর আমার এক খালার ভাই ছিল, সম্পর্কে আমি তাকে আঙ্কেল বলি, সে ছিল আর্মি ডিআইজি। ওকে। এর জন্য 2 থানায়। আর আমার ওই কথা নিয়ে আর একটা জানাজানি হয়েছিল, মানে পুলিশ কেস করবে এটা জানাজানি হয়েছিল। পরে আমার কাকা আবার বলছিল যে প্রথম থেকে যে ওই কেসটা কেউ নিবা না, দুজনে বলছিল, আর তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, এজন্য কেসটা কেউ নিয়নি। তারপরে ওটা নিয়ে চলে গেছিল যশোরে, হঠাৎ করে গেছে, এবার কেস হয়েছে। এবার আমার কাকা এসে বলে চল ফাঁড়িতে চল, যে ঘটনা এরকম এটা হয়েছে। আমি আমার কাকারে বলতেছি কে ফাঁড়িতে যাবে? আমি ফাঁড়িতে যেতে পারবো না, আমি সই স্বাক্ষর কিছু করতে পারবো না, যা করার করে না ওকে, আর এরকম করলে কিন্তু আমি অনেক রেগে যাবো। তাদের আমার কাকারে বলতেছি, মানে নরম ভাষায় বলতেছি, বলে যে চল দেখ
রাগ করিস না, আমি তো যতটুকু পারছি করছি, আর চল ঠিক হয়ে যাবে না। আমি তখন যাইনি রাগে, মানে কোনো থানা পুলিশে যাব না, যা করার আমার চাচারা করবে, আব্বারা করবে, এরকম একটা ধারণা ছিল তখন আমার। তারপরে আমি যাই না, সেটা বাদ হয়ে যায়। কিন্তু যে রাগটা আমার, আর একটা রাগ উঠে যে ওই ছেলেটা তখন আমাদের বিপদ চলে যায়। কোন ছেলে? যে ছেলেকে, ওই যে ছেলের নাম করে আমাদের কেস করা হয়েছিল, জুয়েল। হ্যাঁ জুয়েল। ওই ছেলে কেস করা হওয়ার পরে এবার ওই জুয়েলকে আমরা মারার চেষ্টা করি অনেক। কেন যে ও আমাদের বিপরীত চলে গেছে। বিপরীতে মানে কিভাবে বিপরীতে গেল আপনাদের? মনে করেন ও অন্যরকম, আমার যে ধারণা ও তখন একটু ভালো হতে চাচ্ছিল, এরকম একটা ধারণা, আপনাদের গ্রুপ থেকে বের হতে যাচ্ছিল, তাই তো? এরকম একটা ধারণা ছিল তার। তা সেই ধারণাটা অন্যরকমও ছিল, দুই রকমের ছিল, যে সে ভালো হবে আবার তার নামও থাকবে, যে তাকে সবাই ভয় পাবে, এরকম একটা ধারণা ছিল। যে আমি ওদের লোক উপরতে করবে, কিন্তু ভিতর দিয়ে অনেক কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা ছিল। তা সেই আগে করে আমরা পরবর্তী, আমরা যে বেস্ট ফ্রেন্ড 4 জন ছিলাম, ওকে একদিন ধরে নিয়ে যাই। আমাদের বাড়ির সাইডে বাগান আছে, বাগানটা অনেক বড়, এবং সেখানে যদি কেউ মারাও যায় তাকে চিল্লাও শব্দ হবে না, এরকম একটা আর নির্ঝুম জায়গা। সেই জায়গায় নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার আগে আমরা নেশাগ্রস্ত ছিলাম। সেদিন ফার্স্টে আমি মদ খেয়েছিলাম। মনে ছিল যে আমি একাই 100, এরকম একটা ভাবনা ছিল আমার মনে, এবং তার জন্য ওরকম একটাই। আর রাস্তা দিয়ে আমি তখন আমার পোশাক পরন ছিল একটা পাঞ্জাবি, মাথায় টুপি, একটা লুঙ্গি, ওই পরে ওকে মারতে গেছিলাম। তখন আমার ও মনে এত রাগ ছিল যে রাগের কোনো শেষ নেই। আপনি সবসময় রেগে থাকতেন, তাই তো? অনেক বেশি রাগের মধ্যে থাকতেন অলওয়েজ। এক ধরনের ফ্যামিলি কাউন্সিলিং এর দরকার ছিল এই ছেলেটার জন্য, আমার কাছে কথা শুনে গুলো মনে হচ্ছে। ফ্যামিলি কাউন্সিলিং হোক বা সাইকোলজিস্ট হোক, দরকার ছিল। ওকে, তারপর প্রথমে ফার্স্টে খাই, কেউ ওকে ধরে নিয়ে যায়, 4 জনের 4টা ছুরি নিই, এবং নিয়ে আমার তখন পাঞ্জাবি পাইছি, ওদের আরেকজনের ড্রেস, ওরা লুঙ্গি বা গেঞ্জি। আপনাদের প্ল্যান কি ছিল ওকে কি করা? যে ওর পুরো চামড়া কাটবো চাক চাক করে, ওর চামড়া কেটে ফেলবেন আপনারা? হ্যাঁ, আর পুরো হাতে আর পুরো পায়ে পুচাবো, যে যেমন পারি। ওকে মেরে ফেলার এরকম প্ল্যান কি ছিল আপনার? না, ওকে নিয়ে যাওয়ার সময় বুঝেছে যে আপনারা ওকে কিছু একটা করতে যাচ্ছেন? কে? ওই ছেলে জুয়েল? হ্যাঁ, ও হালকা হালকা বুঝতে পারছিল, আবার আমরা ওরা বুঝতে দিইনি অন্যরকম ভাবে। মনে করছিল যে কিছু বলবে না বা কি, দেখি সব তুমি ঠিক আছে। তারপর তাকে নিয়ে যায় বাঁধি, সে চিল্লায় ওঠে। আমার গাড়ি তো গামছা ছিল একটা, মানে যেটাতে বানানোটা ছিল, সেই গামছাটাতে ওর মুখটা বেঁধে, এরকম একটা গাছ ছিল, গাছের মাথা ঠেকিয়ে মুখটা বেঁধে নি, গাছের পিছনে বেঁধে টাইট করে, তো চিল্লাতে পারে না, এরকম গাড়িটা হা করে মানে মোড়াইয়া ই করি আর কি, তাতে কোনো শব্দ বেরোচ্ছে। গামছাটা এক ধরনের পেঁচিয়ে গালের মাঝখান দিয়ে আপনার হ্যাঁ এটা করি, এবং পা বান্ধে, হাত বান্ধে, সবকিছু করে এবার বলি শুরু কর। পরে আমি প্রথমে একটা গাড়ির এদিকে কোপ বলতে একটা পোস্ট মারি, তো সে জায়গায় পোস্ট মারার পরে ও অনেকটা নার্ভাস হয়ে যায়। মানে একটা মানুষের পোস্ট মারলে যে কিরকম লাগে সেটা আমি তো কোনো বুঝিনি, ও বুঝছিল। আমি ওর বোঝা থেকে আমিও কিছুটা বুঝছিলাম যে ওর কিরকম ফিল করছিল। পরে ওর পুরো হাত পুষাতে একদম পুরো মনে হচ্ছিল মানে চামড়া কেটে ফেলছিলাম, এরকম পর 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 পর, মানে কর্ম যেরকম দাগ দিলেই হয় না, ওরকম চামড়া, মানে রাত্রেবেলা যতটুকু পারতেছি ততটুকু। এটা কি রাতের বেলা ছিল? হ্যাঁ, 4 জন 4 জায়গায়, আমরা 2 হাতে। অন্ধকারে আপনারা কিভাবে কি করছিলেন? আমার এক বন্ধুর হাতে লাইট ছিল, কিন্তু বেশি দেখা যাচ্ছিল না, মানে যে যেরকম পারে রাত্রেবেলা, বেশিটা অন্ধকার না, বেশিটা না, বা জ্যোৎস্না রাত্রে ছিল কিছুটা, এরকম একটা, যে যেরকম পারতেছি সেরকম। আবার কিছুটা ভয়ঙ্কর আওয়াজও আসতেছে, বা অন্যরকম শিয়ালের আওয়াজ, গ্রাম অঞ্চলে ওই থেকে দিয়ে দেওয়ার কথা। তারপর ওরকম আমরা 4 জন 4 জায়গায়, 2 জন পায়ে পৌঁছায়, আর আমি হাতে এক পাতে, আর এক হাতে আরেকজন আমার ফ্রেন্ড। তারপর ওই ছেলেটাকে নিয়ে হাসপাতালে গেছিল, এবং ওই সময় ওই জায়গায় ওরা বেঁধে রেখে চলে গেছিলাম আমরা, মানে এত অতিরিক্ত রক্ত চলছিল ওর গা দিয়া। তারপর আপনারা তো চলে আসলেন ওখান থেকে? সারা রাত ওখানেই ছিল ছেলেটা? হ্যাঁ, বাধা ছিল। এখন অনেক লোক তো যা আসা, প্রাইভেট লোক যা আসা করে, ওই সময় গিয়ে দেখছি, আর তৎক্ষণাৎ তাকে মেরে এসে আমি ঘুমাইছি। মেরে এসে আপনি আরামসে ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, আমার অনেক নিঃশ্বাস করছি, ঘুম তো আসার কথায়, রিল্যাক্স, আমি ঘুমাই গেছি, মাথায় একটুও কাজ করে নাই যেটা ধরলে পরে। হ্যাঁ, পরে ভোর দিকে আবার আম্মুকে বলছি যে আম্মু এই কাজটা আমি করছি বলে, আমি আবার ঘুমাই গেছি, মানে কোন রকম মিশে করে যে আমি একটা খারাপ কাজ করে আইছি, ওই ছেলেটার অবস্থা টাইট করছি। আর আম্মু যে আবার বলছে, লোকজন আশা করে, তার আগে দেখে যে ওরে নিয়ে চলে আসি। আর তখন তো বাড়ির পাশে ডাক্তারখানা ছিল, তখন তো ফিরে দিচ্ছে যে এই জায়গা হবে না, ওকে দূরে নিয়ে যান হাসপাতালে, নাহলে কিন্তু বাঁচবে না। আপনার মা কি করলো আপনাকে? তখন আমি ঘুম থেকে উঠার সময় আমাকে মারছিল, একটা মাথায় আঘাত করছিল, আর একটা এই ডান হাতে মারছিল। আর ডান হাতে মারার পর সেই ডান হাতে একটা হাড্ডি আমার জায়গা থেকে মনে করেন হালকা পাতলা নড়া, এখনো নড়া? হ্যাঁ, এখনো। আপনি মাকে এতটা লাভ করেন, আপনার মা কেন আপনাকে পারলো না যে আপনাকে এই রাস্তা থেকে ফিরে নিয়ে আসতে? সেই রাগ,
রাগ রাগ প্রচন্ড রাগী আপনি? হ্যাঁ, তখন রাগ ছিলাম অতিরিক্ত, এই জন্য আমার আব্বু আমার থেকে অনেক রাগী ছিল। বংশানুক্রমে আপনি পেয়েছেন? হ্যাঁ। হয়তো ডাক্তারি একটা সাইকোলজিক্যালি একটা ব্যাখ্যা থাকতে পারে, আমরা চেষ্টা করব এটা এক্সপার্টের কাছ থেকে জানার জন্য যে আসলে এরকম কোন ব্যাপার থাকে নাকি বংশানুক্রমিক ভাবে এই রাগের ব্যাপারটা সন্তানের কাছে চলে আসে এবং সেটা থেকে খারাপ কিছু হয়। ওকে, হ্যাঁ, তারপরে ওই ছেলেটাকে নিয়ে গেল হাসপাতালে, তারপর নিয়ে যাওয়ার পরে 6 মাস বিছনায় ছিল। হাসপাতালে আনার পর শরীরে বেঁধে ছিল এবং এখনো সেই দাগ যায়নি। সকালবেলা ওঠার সময় যখন মারবে তার আগে আমার দাদার যে মেম্বার আবারও রাখছিলাম, তখন আমার মনে করেন নেশা আরো পড়েছিল। আমি বললাম না, প্রত্যেকদিন সকালে উঠে আমি সিগারেট বা কোন নেশা জাতীয় পান করি, এটা আমার প্রতিদিন নিয়ম ছিল যে আমি ভোরবেলা উঠে কিছু না খেলেও ওইটা খাবো, এটা কিছু একটা নেশা তো আমার পেটে যাবেই মুখ ধোয়ার আগে বাড়িতে। তখন আমার একটা অবস্থা অন্যরকম হয়ে গেছিল, আমার চেহারা ছবি বা কি দেখি অন্যরকম একটা গেছিল। এই 6 মাসে আমার একটা পরিবর্তন আছে। আচ্ছা আচ্ছা, এই কাজগুলো না করাতে তখন চোখ মুখ সারা শরীর অন্যরকম চিকুন চিকুন, মানে অনেক আমার শরীরটা ওই জায়গায় ভেঙে গেছে। ওকে, তারপর ওই ডাকছিল, আমি যে বলতেছি যে এই কাজটা করছে কি, আবার সে দাদা বলতেছে, আমি যে বলতেছি তুমি কি না জেনে ভান করছো, এই কাজটা আমি করছি, কি হয়েছে, সে দাদাকে বলতেছি যে কি হবে, বলতেছি কি হয় মানে কথা বলিও না, আমার আব্বু তোমার ডান বা ভাঙছে না, আমি ওই বামটা ভেঙে দিলে তোমার কি অবস্থা হবে জানো, জীবনে চলে খেতে পারবা না, মেম্বারই অত চুপ করে থাকো, এক পা দিয়ে চলো, আর কোন রকম বেঁচে থাকো, বেশি কথা বলতে আসিও না, আর সাপোর্ট করো, সাপোর্ট ছাড়াও সাপোর্ট সবার সামনে বলতেছি এরকম বুক ফুলিয়ে, সবাই বলে, সবাই আমার বললাম তো আমার দাদি, আমার আম্মু আর আমার চাচা, আমি 3 জনকে ছাড়া ওই গ্রামে অন্য কোনো লোককে মানি না। আমার আবার চাচা মানে আমার মেজো চাচা, ওনার আবার এক ফ্রেন্ড ছিল, তখন সে টপে ছিল, তাকেও তখন গুনতাম না আমি, মানে আব্বু টপে যাওয়ার পরে সেই টপে আইছে, আর তাকে তো তখন গুনতাম না, মানে আব্বু যে পাওয়ারটা তৎক্ষণাৎ আস্তে আস্তে ওই পাওয়ারটা আমার কাছে চলে আসে, এরকম একটা ফিল, এবং সবাই এটা বুঝতে চেষ্টা করে। তারপরের দিনে আমার এক বড় ভাইয়ের সাথে আলাপ হয়, ওই সময় বড় ভাইয়ের সাথে আলাপ হয়, এবং সে একটা মেয়েকে পছন্দ করতো এবং বলে যে তুমি এরকম সাহসী দেখি। আমি বলি ঠিক আছে, আপনি তো আমাদের সিনিয়র, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমরা আপনার যতটুকু পারি হেল্প করবো। এবং ওই মেয়েটিকে তখন ওকে সাথে লাভ করতো, অনেক ভালোবাসতো, আমি দেখছি, প্রমাণও পাইছি অনেক। মেয়েটিকে পড়ালেখা দিক দিয়ে হেল্প করতাম, আবার তারপর ধর একটা বড় মানে কিরকম হেল্প করতাম, কোনো সাজেশন হলে বা কোনো কিছু হলে, এমনকি ওই স্কুল থেকে প্রশ্ন মতো চুরি করে নিয়ে আসি আমরা ওই মেয়েটির জন্য, বড় ভাইকে হেল্প করার জন্য। হ্যাঁ, মেয়েটি ভালো করার জন্য। তাও কিরকম একটা স্যারের মাথা ফাটাই দিয়ে ওই মেয়েটা আবার ওই ছেলেটাকে চাইতো অনেক, যে ফিজিক্যাল রিলেশন করার জন্য, কাছে পরস্পরের সম্পর্ক করার জন্য বলতো যে ঠিক আছে আমি তোমাকে আমার কাছে পেতে চাই, এরকম বলতো। বড় বয়সে বলতো আমাকে আমাদের ক্লাব ছিল 2টা, আচ্ছা ভালো তো, তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাই তুমি করো, আর না হলে আমার কাছে দিয়ে দাও, এখানে কথা বলছিলাম। কাকে বলেছিলেন? ওই বড় ভাই সিনিয়রকে। উনি আমার ইয়ার্কি মানে মাথায় একটা থামার ছিল। আবার তখন শুনতাম যে সেটা নিশা কত হালকা পাতলা মাঝে মধ্যে, কিন্তু কারণটা যে কি, এটা হচ্ছে যে তার ইসের জন্য, যে মাঝে মধ্যে মেয়েটা একটু অন্যরকম কথা বলতো, সে এই কথাগুলো সহ্য করতে পারতো না, তখন আর নিশা করতো, শুনতে পারতো। তারপর বড় ভাই সিনিয়র ভাই করতে পারে, আমরা যখন করলে অসুবিধা কি, এরকম একটা ধারণা, মানে যে খারাপ সে একজনকে খারাপ হতে চায়, এবং যে খারাপ হলো সে খারাপ চেনে, এরকম একটা ধারণা ছিল আমাদের। এবার বলছিলাম ঠিক আছে তাহলে আপনি যদি করতে চাই আপনি যান, অসুবিধা নেই, আমরা আপনার সাথে আছি। বলবে এই জন্য আমরা রুম সবকিছু ঠিক করে দিছি, সবকিছু ক্লিয়ার হয়েছে, যদি প্রয়োজন হয় আমাদের বাসায় নিয়ে আসবো আপনার দুজনে, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু অথচ অন্য ওই গ্রামে যদি অন্য কোনো মেয়ে বা ছেলে একসাথে কোনো রুমে যেত, বা কোনো এলে আমাকে পাড়া থেকে অন্য পাড়া যেত, সাথে ধরে বসতাম, তোর এই দিকে আইসিস কেন, কিন্তু আমাকে কেউ কিছু বলতো না। তখন একটা ওই বড় ভাইয়ের কথা শুনে আমার একটা ফিজিক্যাল রিলেশনের কথা মনে পড়লো আবারও। প্রথমত একটা করছি স্কুলের ক্লাস 9 একটা করতে চান আপনি? হ্যাঁ, মানে মনে যতই আছে এই রাগটা আরো জেগে উঠছে আমার ভিতর থেকে। তখন যাই হোক, এবার আমি বড় ভাইকে বললাম যে ঠিক আছে রিলেশন করেন, এবং করার পরে ওই মেয়েটা কয়েকদিন পরে ওই ছেলেটাকে বলে যে তুমি আমার সাথে কথা বলবো না, অথচ কিন্তু ওই করার আগে কিন্তু ওই পরিবার আসছিল যে বিয়ে দিয়ে দেবে বা এরকম ধারণা, সব দিকে ক্লিয়ার। কিন্তু এই জিনিসটা হলো কিভাবে আজ পর্যন্ত আমি উত্তর খুঁজে পাইনি। বলি মেয়েটাকে, যে কয়েকজন যে রিকোয়েস্ট করি যে আপু আপনি এটা কি করছেন, বলে যে এটা এর উত্তর আমার কাছে নেই। কি করেছিল সে? ছেলেটাকে বলছিল যে তুমি আমার সাথে মিশো না, আর তোমাকে আমার চাই না, আমার যে কোনো ইচ্ছা ছিল সেগুলো হয়ে গেছে। এটা সে ছেলেটাকে বলেছিল? হ্যাঁ, মেয়েটা। মানে আমি জানতাম না মেয়েটা কতটুকু খারাপ বা কতটুকু শারীরিক সম্পর্ক করার পরে মেয়েটা শারীরিক সম্পর্কের প্রস্তাব কি দিয়েছিল? মেয়েটা দিয়েছিল ছেলেটা? হ্যাঁ, আর ওই ছেলেটা তৎক্ষণাৎ আরো ফি দেওয়া যাওয়ার পরে
তখন আরো বেশি ক্রেজি হয়ে যায় ছেলেটা। হ্যাঁ, সে যে আমি ওকে আরো আমার জীবন সঙ্গী করতে চাই বা কিছু একটা, কয়েকদিন মধ্যে বিয়ে করবেন ধারণা। তখন ওই মেয়েটা এসে এরকম বলে, তা আমি বলি যে তুমি এই কাজটা করেছিলে কেন, বা আপু বলি, তুমি বলি, তখন আমাদের কথা বলে ঠিক না থাকতো আর কি, বুঝেন, এটা আপনি যেরকম একটা ফালতু ছেলে ফেলে যেরকম কথা বলে, ওইভাবে আপনি মেয়েটাকে চার্জ করেন। হ্যাঁ, যে এই কাজটা করলা কেন তুমি, বড় ভাই তো এখন অনেক অসুবিধার মধ্যে আছে। এই বলতে বলতে সেই দিন চলে যায়, আর ওই মেয়েটা আমাকে বলে যে এর উত্তর আমার কাছে নেই। সেদিনকে বড় ভাইটা মাতলামি, মানে মদ টদ অনেক খেয়েছিল, মানে এমন যা হয় যে 2 বোতল খেয়েছিল মানে একসাথে। একটা মানুষ যদি 2 বোতল খায় একসাথে, তার অবস্থা কি হয় আপনি বলেন। না, সে ছিল যে মরে যাবে যখন একটা স্মৃতি রেখে যাবে, বা ওর বাড়ির সামনে যে মরবে। এবার তৎক্ষণাৎ ওর হাত মাত কেটে রক্ত মক্ত, মানে সিনিয়র যে আমাদের বড় ভাই সম্পর্কে বলে, তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, এবং সেই দিকে আমরা সহ্য করতে পারিনি। তখনই বললাম, আজকে তো দিন চলে গেছে, কালকে ঠিক ইশার বাদ করে ধরবো। কিসের পরে? ইশার বাদ, নামাজ ইশারের পরে, ইশার নামাজের পরে ওকে ধরবেন। হ্যাঁ, তাই এরকম একটা ধারণা ছিল। তখন ধারণা ছিল যে বলেছি যে ওকে আমরা মেরে ফেলবো। কারা প্ল্যান করলেন এটা? আপনারা 4 বন্ধু মিলে? হ্যাঁ, কয়েকজন জানতো, তো তারা বলছিল যে সহযোগিতা লাগে বলিস। হ্যাঁ, এর মধ্যে ছেলেটা কি জানতো, মানে যেই হাসপাতালে তখনও ও জানে না যে আপনারা এই প্ল্যানটা করছেন? হাসপাতালে ছিল সে। আমাদের মনের মধ্যে অন্যরকম ফিল হয়েছিল যে আমাদের বাড়ির পাশের ছেলে, মানে আমাদেরই বড় ভাই। হ্যাঁ, ছেলেটাকে আমার খুব পছন্দ হয়ে গেছিল, মানে বিশেষ করে আমার কাছে খুব পছন্দ হয়ে গেছিল, কথাবার্তা আমার থেকে খুব ভালো ছিল, এরকম ঠিক আরো কিন্তু অনেক কাজে আসবে এরকম একটা ধারণা ছিল। আর তৎক্ষণাৎ ওই মেয়েটাকে প্ল্যান করলাম যে ওকে মেরে ফেলবো আমরা, ওকে আর বেঁচে রাখবো না। আর বেঁচে রাখলে আমার বড় ভাই কষ্ট হবে, ওকে একজন নিয়ে যাবে। যখন আমার ওই যে আবার প্রথমে যে রাগটা, এরকম আস্তে আস্তে ধীরে ধীরে আবার আগলো ওই মেয়েটাকে আমি, ওই মেয়েটার পরে, মানে ওই বড় ভাই, মানে আপনার নিজের সেই ছোটবেলার যে ক্লাস 8 এর ঘটনা, সেই ঘটনাটাকে আপনি এই ঘটনার সাথে মিল করে আপনার মনের মধ্যে এক ধরনের তীব্র রাগ জন্ম নিল, তাই তো? যে একই তো ঘটনা মূলত। হ্যাঁ, এত ঘটনা। তখন প্রায় 1.5 বছর হয়ে গেছিল, আমি 9 10 উঠে প্রায় 1.5 বছর এরকম একটা সময় ছিল। ওই সময় একটা গেঞ্জি ছিল আমার গায়ে, ওটা লুঙ্গি ছিল, ওটা নিয়ে একটা গামছা নিয়ে আমি মেয়ের বাড়ির দিকে যাই। তার আগে আবার আমরা যে জায়গায় আমরা প্রত্যেকদিন বসি বা নানান জায়গায়, আমাদের আবার না, আমরা যে কোনো জায়গায় রিল্যাক্সে খেতে পারতাম মদ, মানে বাজার ছাড়া অন্য জায়গায়, স্টেশন বা যে জায়গায় মন চাইতো বাড়ি ঘর, সে জায়গায় যেতাম। ওগুলো খাই খেয়ে পুরো ওদিনকে বেশি খেয়ে গেছিল। কোথা থেকে কালেকশন করতেন এই মদগুলো? ওটা আমাদের গ্রামের সাইডে বসুন্ধিয়া মোড় আছে, এলাকার নাম, ওই এলাকার থেকে। টাকা পেতেন কোথায়? টাকা মনে করেন আমি আমার বন্ধুদের মিলে আমাকে খরচ দিত, বাসার থেকে নিতাম, বউ পাঠাতো। আপনার গ্রামে থাকতো না? না, আব্বু কোথায় থাকতো? ঢাকায় থাকতো। দিস ইজ আ বিগ পয়েন্ট, প্রিয় শ্রোতা। ওর বাবা থাকতো ঢাকাতে, আর ও থাকতো ওর গ্রামে যশোরে। গ্রামের নামটা আমরা প্রসঙ্গতই বলছি না। বাবা যদি বাড়িতে থাকতো, আপনি কি পারতেন এগুলো করতে? আমার যতটুকু পারতাম আমি করার চেষ্টা করতেন। কিন্তু আপনার কি মনে হয় যে আপনার বাবা বাড়িতে থাকলে আপনি ঠিক আজকে যে অবস্থা, আপনার 4 বছর ধরে আপনি পুরোপুরি গ্যাপ নিয়েছেন লেখাপড়া থেকে, এটা সম্ভব হলো? মনে করেন আব্বু আমাকে না হইতো, আম্মুকে তো বুঝাইতো, মানে কোন একটা ব্যবস্থা না হলেও আমি খারাপ দিকে যেতামই, আমার এরকম একটা ধারণা ছিল। যেতামই, যেভাবেই হোক আমি যেতাম। হ্যাঁ, ওকে। তারপর আমি এসব খেয়ে দিয়ে, আর তারপরে আমি এবার গাঁজা খেয়েছিলাম 2টা, মানছি যেটা 2-3 টান দিলেই তার অবস্থা পুরো টান হয়ে যায়। প্রায় পুরো 2টা খেয়ে পুরো একদম ফিদা, মাথা মানে কিরকম অন্যরকম ফিল হচ্ছিল, মনে হচ্ছে চারিপাশে কোনো আওয়াজ নেই, ঝিমঝিম, মানে অন্যরকম একটা, যারা খেয়েছে তারা জানে একমাত্র এরা কিরকম একটা ফিল হয়। তখন ওই 2টা খেয়ে আমার অবস্থা অনেক খারাপ ছিল। আমি ঘটনা বলতে আমার কাছে খুব নিজের কাছে খারাপ লাগতেছে, আমার মনে পড়লে অনেক কষ্ট লাগে, সত্যি কথা যা বলতেছি। তারপরে আমরা যাই, 4 জন মিলেই যাই, বলে যে ঠিক আছে আমরা মারবো, ওরা রাজি হয়ে যায়। তারপরে ওই মেয়েটাকে দিয়ে আর একটা ছেলেকে দিয়ে আমার টাকা, ওটা ফ্রেন্ড, যে তোমার, ও জানতো না, ওই মেয়েটা জানতো না যে ও হাসপাতালে গেছে, চাইলে তো বুঝতো যে ওই ছেলেটা কিছু একটা করে বসবে। এই জন্য আবার মেয়েটাকে বলে যে তোমার ওই সে বড় ভাই রনি ও আইসে, তুমি বাইরে আসো, আজকে শেষ দিন, কথা বলো তোমার সাথে। মেয়েটা বলে শেষ দিন মানে ওই তোমার সাথে সম্পর্কে শেষ দিন, তো তাই কথা বলবে, সেটাও বলে দিয়েছিল যে শেষ দিন। মেয়েটা হালকা পাতলা ভয় পেয়ে গেছিল শেষ দিন। এবার সবাইকে আমি বলি যে তোমরা ওই জায়গায় থাকবা আর আমি এখানে। এবার আমার বলতেছে যে কাছে কি কে রনি, আমার হাতে কাছে, আমি বলছি রনি না তো জম, বলে এবার চিল্লে উঠছে, কিছুক্ষণ পরে টাকার পর চিল্লে উঠছে। আর ওই সময় আমরা গামছাতে ছিল, গামছাটা খুলে বিন্দু পাচ্ছি, আর ওর সাথে চলে আসে, ছিল কিছুক্ষণ মধ্যে হাঁটতেছে, আবার আমাকে দেখছে যে ওর সাথে গেছে নিশ্চয় চিল্লে মিলে হবে, সেই ধারণা ওরা আসতেছে দেখে আমি গামছা বেঁধে বলছি,
আমার দূরে নিয়ে চলে গেছি আমরা একটা নদীর তীরে, ওদের বাড়ির পাশে। ওদেরকে বলে মানে ওকে বেঁধে ঠেতে আপনারা নিয়ে গেলেন হ্যাঁ নদীর পাড়ে রাত্রে, তখন না 9:30 বাজে। ওর বাড়িতে বুঝতে পারেনি, চিল্লাচিল্লি করেনি ও? মানে ও জানালার দিকে আনে, মানে ওদের বাসাটা ওইদিকে, তো এই রাস্তার থেকে ও পড়তেছিল, ওই অবস্থায় আমরা ডেকে নিয়ে গেছিলাম। ওইখানে নিয়ে এসে আপনারা ওর হাত পা বাঁধেন, বেঁধে নিয়ে যান নদীর সাইডে আমার নিয়ে চলে মানে কোনো মুখটা আগে বাঁধি, আমি যে কোনো কাজটা মুখটা বাঁধতাম, মুখটা বেঁধে পরে ওই কাজটা করতাম। এবার ওর মুখটা বেঁধে নিয়ে যাই আমি। আমরা আমার ফ্রেন্ডের নাম বলছি, আমি, রানা, ফারুক আর আমি, এই 4 জন মিলে। আর একটা ছেলে ছিল, মানে ও তো আড়ালে ছিল, এই শেষে আমি 4 জন বলতেছি। আর তারপরে এবার ওই ছেলেকে নিয়ে বলে তুই চলে যা, তোর কাজ শেষ। তো যায় না, আশেপাশে থাকে, যে কিছু একটা সমস্যা হলে ও আমাদেরকে অনুসরণ করবে, ফিল করবে যে আসতেছে কিছু একটা হবে এখন। তা বলে যে যা হবে হোক, কে আসবে, যে বাধা দিতে আসবে তার অবস্থায় টাইট হয়ে যাবে। মেয়েটা কিসে পড়তো? ক্লাস 10-এ পড়ে। হ্যাঁ। ছেলেটা মানে ছেলেটা ব্যবসা করতো, ছেলেটা ব্যবসা করতো ওই গ্রাম অঞ্চলে। ওকে, হ্যাঁ, তারপর কি করলেন? তারপরে ওই মেয়েটাকে নিয়ে বেঁধে বালু চরে, মানে পাশে নৌকা টোকা আছে, ওই আবার ওই জায়গায় বালু ছিল খানিকটা, পানি মানে আমাদের পুরো শরীরে লেগে গেছিল। মারার পরে আমি আবার কুড়াল নিয়েছিলাম, একটা দুটো ছুরি নিয়েছিলাম, আর লাঠি লাঠি ছিল পাশে, ভাঙেছিল ওরা। ভাঙার পরে এবার আমি ওপরে খারাপ ভাষাটা গালি গালাজ করি মেয়েটাকে। হ্যাঁ। তারপর অনেক খারাপ ভাষায় যে তোর এগুলো হয়েছে, তোর আর করা দরকার, তাই বল লাগবে তোর। মেয়েটা অনেক, এবার আমি যত মুখের ভাষা আছে, যখন একটা সেন্স থাকে না তখন কিরম গালি গালাজ করে, যতটুকু মনে হচ্ছে আমি ততটুকু বলতেছি। আর তৎক্ষণাৎ আমি ওরকম ভাবে বলে একটা থাপ্পড় মারি। আমি বলতেছি যে একেবারে পা ধর বলে আমি 2-1 লাথি মারি বুকের মাঝখানে, মানে পিঠের দিকে। আর হাতে ওরা মুখ থেকে আমি যখন চাই যে রক্ত বেড়ে যায়, তখন একটা অন্যরকম, পেটের মধ্যে মারলে মুখ থেকে রক্ত বেরোয় যায়। আর বললাম না, এ তো মরে গেলে তো মারা যাবে না, আগে কুড়াল নিয়ে আগে একটা এই ঘাড়ে আমি একটা কোপ মারছিলাম, মেরে মাথায় কোপ মারছিলাম, মাথার ঘিলুটাই বেড়ে গেছিল, আর ঘাড়ের ভিতরে গলাটা একটা অর্ধেক হাড়টা ভেঙে গেছিল। এই অবস্থা আমার এখনো, এই কথাটা শুনলে খুব খারাপ লাগে। আমি এই কাজটা করলাম বলে আমার জীবনে প্রথম একটা দৃশ্য ছিল, সিন ছিল এটা। আর তখন বললাম যে ওই যে মেয়েটা তুলি, যে ওর কথা তখন মনে পড়ে গেছিল, ওই জেসমিনটিকে ওরে মারতেছে, জেসমিন মানে আমার যে বোনটা, শুধু কথা বলা ছাড়ান দিছি, ওর মাথায় রাখছে, মাথা ফেটে গেছিল। আর তৎক্ষণাৎ আমি ওই রাগেরটা ওর উপরে আরো 2-1 বুকে রাত্রি মারি, বলে যাই তো মরে গেছে, ওকে মারুসকে, মরে গেছে, মরার মধ্যেই মারবো আরেকবার। কয়েকটা ওয়াইটারে মারি, মেরে পাশে নৌকা ছিল, আনটা ছিল, ওই আনটা কি করলে এটা, আমাকে আবারও মারে। আগে যে অবস্থা মারছিল আমাকে কয়েকটা থাওয়া মারে আর মাথায় 8 আঘাত করে। বললাম না মাথায় 8 জায়গা কাটা, এলো 2 জায়গায় কাটার কথা বলতেছি আমি। আমি 2 জায়গায় মাথা ফাটাইছি আমার। আপনার মাথা কয়বার কেটেছে? 8 বার। আপনার মাথার মধ্যে 2 বার। আপনি মাকে এসে বললেন আপনি মার্ডার করেছেন। আমি তখন মেরে ফেলতো, আমি কিছু বলতাম না, আমি চাচ্ছিলাম আমি মরে যাই, আমি না আমার কিছু একটা হয়ে যাক। আর সাহস ছিল যে আমার কিছু হবে না, সময় না একটা ফিল হচ্ছিল আমার মনের মধ্যে। ওকে, তারপর আমি আমাকে বলার পরে আমার অনেক এবার ফ্রেন্ড, আমি তখন বলতেছি যে আমি একা মার্ডার করছি, আমার সাথে কেউ ছিল না, কিন্তু ভয় না, আমি চাই যে আমি ফাঁসলে একা ফাঁসবো, ওদেরকে নিয়ে ফাঁসাবো না। ওরা আমার বন্ধু সততা দেখে যে ও ফাঁসতেছে, এখানে ফাঁসতেছে, কিন্তু আমাকে, আমার 3 জনকে ফাঁসাচ্ছে না, বা ওই সিজনটা লাগিয়ে নিয়েছে, ওকে কেউ ফাঁসাচ্ছে না। এবার ওরা চলে যায়, এবার আমাকে বলে মাথা ফাটানোর অবস্থায় এবার ব্যান্ডেজ করে, পাশে ডাক্তারখানা আছে, মানে বাড়ির সাইডে কলেজ গেটের পাশে ওই জায়গায় বাজার হালকা পাতলা ছোট একটা, তাতে মাথায় ব্যান্ডেজ করে বা একটা ইঞ্জেকশনও দিয়ে আমাকে, গায়ে জ্বর চলে আসে, মানে অতিরিক্ত রাগে চাপ, বলে যে তো আর একটু হলেই একটা অসুবিধা হয়ে যেতে পারে বড় আকারে, যেটা বড় হলে হয় স্ট্রোক বা কোনো কিছু, এটা কিছু হতে পারে, একে চাপ দেওয়া যাবে না। তখন মেয়েটার লাশের কি হলো বলতেছি, বলার বলেই সকালে জানাজানি হয়ে যায় যে মেয়েটাকে মারছে। এবার আম্মু বলে না ভয় কে মারছে, জানে যে জুয়েল একাই যে বলবে, ওই জুয়েলের কথা বললাম, ওই জুয়েল বলবে, ওই জুয়েল যে ছেলেটা, তাই আমি বললাম যে না। পরে আমি যে বললাম যে ঠিক আছে ভাইয়া আমি মারছি মেয়েটাকে, মানে তখন আমি কথা নরম করে বলি যে মেয়েটাকে মারার আমি করছি, করার সাথে 4 জন বন্ধু আসে আমাকে থাওয়া মারে, এই তুমি সে কথা বলোস কে, আমরাও 3 জন ছিলাম ওর সাথে। মানে আপনারা 4 জন মিলে বলেন যে মার্ডার আপনারা করেছেন, কাকে বলেন এটা? এটা আমার বলে প্রথমে চেয়ারম্যান ছিল, দাদারা ছিল, মানে উদ্দেশ্য করে চেয়ারম্যানকে বলা হয়। আপনাদেরকে নিয়ে গ্রামে সালিশ বসেছে? সালিশ বসেছিল মনে করেন না, ওই সময় জানা জানি সালিশ তখন বসেনি,
মানে কি বলবো অন্যরকম একটা এই মারলোটা কি একটা মানুষের প্রভাব যে এই মানে মারলোটাকে তখন মনে হয় বাজে সকাল 8টা কি 9টা ওকে, এরকম একটা অবস্থা। ওই সময় কি আপনারা চারজন ওই আপনাদের এলাকার চেয়ারম্যানকে বললেন যে মারাটা প্রথমে আমি বলছি, ওরা আমার শুনছে যে এ করছে, ওরা আমাকে ব্যান্ডেজ করে নিয়ে গেছে, ওরা অন্য জায়গায় ছিল, শুনতেছে যে জুয়েল বলতেছে, আমি তখনও চেয়ারে বসে বলতেছি আসলে মরলে আমি একা মরবো। যে আমি বলি যে হ্যাঁ আমি মারা করছি, বললি 3 জনের মধ্যে এখন এসে আমাকে থাওয়া মারে, এই তুই মিশে কথা বলতেছিস কেন, আমরাও ছিলাম ওর সাথে 3 জন, মরলে 3 জন একসাথে বাঁচতে পারবো। বলছি যে বাঁচলে 4 জন একসাথে বাঁচবো, আর মরলে 4 জন একসাথে মরবো, যা হবে 4 জন একসাথে। পরে আমি কোনো কথা বলি না, পরে আমি তো প্রচন্ড অসুস্থ, আমার চোখ টোক লাল হয়ে একদম শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপরে সবাই কি করবে, এবার বিচার টিচার হয়, এবার আব্বু তো তখন আব্বু যে পাওয়ারটুক ছিল তখন আব্বু সেই পাওয়ারটুক চালায়। কি করে আপনার বাবা? তখন আব্বু যে পুলিশ ছিল ডিআই ছিল ওনাকে বলে যে কোনো মতে যেন কেসটা না হয়, কোনো মতে যেন কে ওই মানে যে বাপ মা ওরা বসতি যেতে বলছি, ওরা বসতি ছিল না, উপস্থিত ছিল হিসেবে, আর ছেলেটা ছিল হলো স্থানীয়, সেক্ষেত্রে আমরা চান্স পেয়ে গেছি। এবার ওর মাদেরকে যে ও যে কালাম যে ছিল মানে আমার যে চাচার যে বন্ধু ফ্রেন্ড ছিল, সেই যে তাকে হুমকি দেয় যে তোমার দুজন যদি কোনো বলো যে এই কাজটা করছে বা কোনো কিছু কোনো পুলিশের কাছে, তারপর ওরা বলে যে কিছু করা ছিল না, করতে পারতো না। পরে অনেক কিছু হওয়ার পরে আমি প্রায় সুস্থ হয়ে যাই, আব্বু অনেক টাকা পয়সাও খরচ করে প্রায় এই ঢাকার থেকেই, মানে আমি বর্তমান জায়গায় থাকি তার আশেপাশ থেকে। কেস করেন না ওরা? কেস করতে সাহস পায় না তো, প্রায় একটা মাত্র মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না, একটা মাত্র সন্তান ছিল, কেস করার সাহস পায়নি। কেন পায়নি? কি করেছিল আপনার বাবা? আমার আব্বু যে পাওয়ারটুক সে পাওয়ারটুক খেলা ছিল, তারপরে চেয়ার ম্যানেজার ছিল, মানে আমার আব্বু অল টাইম ওই এলাকার সবার ভয় পেত, পুলিশ পর্যন্ত ভয় পেত, এরকম একটা অবস্থা। আপনার বাবাও কি কখনো আপনার মতো এরকম মানুষ খুন করেছেন আপনার জানা মতে? আমার জানার মতে খুন করছে মনে হয়, আমি সঠিক আমাকে সবকিছু তো বলে না, মানে কথায় বুঝে নিতে হয়, মানে আমি যেরকম সাইজে এরকম করে নাই অন্য সাইজ দিয়ে মনে করতে পারে কয়েকজন মিলে। মানে আপনার এলাকায় একটা ডন ছিল আপনার বাবা, যেটা আপনি প্রথমেই বলছিলেন, হ্যাঁ, এবং আপনার বাবা এসে এটা সামাল দিল। আপনাকে সে কি বলেছিল? আমাকে কিছু বলেনি, আম্মু শাসন করছে, আমার অবস্থা অনেকটাই দেখা যায় যে ডাক্তার বন্ধু বলছে যে আর একটু হয়ে যায় এ মারা যাবে, আমি আর বাঁচবো না। আপনার বাবা আপনাকে কিছুই বলেনি? না, কিছু বলবে না তো, ছেলে মরে যাচ্ছে। আমি বললাম না আমার আব্বু আমি যদি কোনো অন্যায় করি তা আমাকে অনেক ভালোবাসে, অনেক মেনে নেয়, প্রথম না মিলে পরবর্তী কয়েকদিন যাইলে মেনে নেয়, মানে আমার প্রথম সন্তান, প্রথমেই সবকিছু প্রথমেই এর দিক থেকে। আপনি চোখটা বন্ধ করে একবার চিন্তা করেন, আপনার সন্তান, হ্যাঁ আপনি বাবা, এবং আপনার সন্তান কাউকে খুন করে এসেছে, এবং সে কোন একটা পরিবারের খুব আদরের একমাত্র সন্তান। আপনি পিতা হিসেবে আপনার সন্তানকে ক্ষমা করতে পারবেন? আমার কিছু বলার নেই, আমার এখন শরীরটা দেখলাম তো হয়ে যাচ্ছে। কথাটা শুনে আমি বললাম যে আমি ফার্স্টে আমার জীবনে ভয়ানক কাহিনী, আমি বুঝতে পারছি না যে আমি এখন কি বলবো বিষয় নিয়ে। প্রিয় শ্রোতা, আমরা ওকে চোখ বন্ধ করতে বলেছিলাম, ও চোখ বন্ধ করেছে, এবং চোখ বন্ধ করার পর ওর চোখটা খোলার পর ওর চোখটা ছলছল করছে। আমি এই কথাটাই বলতে চাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে না অসম্ভব সুন্দর একটা মানুষ লুকিয়ে থাকে, কিন্তু আমাদের এই রাগ, আমাদের এই ক্রোধ, আমাদের এই হিংসা, আমাদের এই ঠিক মতো নার্সার না করা সন্তানকে, এগুলো একটা মানুষকে কত ভয়াবহ অমানুষ বানিয়ে দিতে পারে, এবং কত বড় রকমের জিঘাংসা তার মধ্যে থেকে বের হয়ে আসতে পারে, সেটা আজকের ঘটনায় যথেষ্ট প্রমাণ রাখছে। সন্তানকে বাঁচানোর জন্য বাবা যে কাজটা করা সেটা তিনি তার জায়গা থেকে করেছেন, কিন্তু বাবার উচিত তো ছিল সন্তানকে সঠিক পথে নিয়ে আসা, সেটা যেভাবেই হোক না কেন। হ্যাঁ, সেটা সবাই চাইছিল নিয়ে সবাই, কিন্তু আমি বলছি না যে আবুর সাথে কথা হতো না আমার, সে সামনাসামনি আসতো তাহলে আমি এতটুকু পারতাম না, কিছুটা হলে পারতাম, কিন্তু সে তো সামনে নাই, আমাকে অনেক সাথ আমি আম্মুর পায়ে ফোন ধরছি, আম্মু আমি এই পথে গেছি, আর আমার থাকার কোনো স্থান মানে ছিট থাকার পরে মনে করেন আমি থাকতাম না, এই জায়গা থেকে চলে যেতাম অনেকভাবে, যখন যায় ওঠেন এরকম একটা ছিল। আপনার কখনো মনে হয়েছে যে আপনি 8-10টা সাধারণ মানুষের মতো না? 8-10টা সাধারণ ছেলেরা যেভাবে চিন্তা করে, যেভাবে ঘুরে ফিরে বেড়ায়, খেলাধুলা করে আপনার বয়সে, আপনি সেরকম না? আপনার কখনো এরকম মনে হয়েছে আপনার? আমার তখন সেরকম মনে হয়নি, কিন্তু আমার আপনার গল্পটা শোনার পরে মনে হচ্ছে আপনি 8-10টা মানুষের মতো সাধারণ না। আমি আপনাকে পাগল বলছি না, আমি আপনাকে বলছি না মানসিক বিকারগ্রস্ত, কিন্তু আপনি সাধারণ মানুষের মতো না। আপনার ওই সময় যেটা দরকার ছিল অনেক বেশি কাউন্সেলিং,
একজন ভালো মানসিক ডাক্তারকে দেখানো, এমন একজন অভিভাবকের সংস্পর্শে আসা যে আপনাকে প্রতি মুহূর্তে মুহুর্মুহু কাউন্সেলিং করবে, প্রতি মুহূর্তে আপনাকে বোঝাবে, ভালো জিনিসটা দেখাবে। আপনি মাদ্রাসাতে পড়াশোনা করেছেন এবং সেখানে কঠোর নিয়ম কানুন, কঠোর অনুশাসন, তারপরও আপনার জীবনে এগুলো এসছে। সবকিছু প্রথমে মেনে চলছে, পরবর্তী ওই মেয়েটার জন্য, শুধু ওই মেয়েটার একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি আপনার জীবনে এত বড় বড় ভুল করতে পারেন না। নিশ্চয়ই আপনার জীবনে আপনার যেটাই হোক না কেন সাইকোলজিক্যালি একটা প্রবলেম আপনার লাইফে ছিল, এবং সেই সাইকোলজিক্যালি প্রবলেমটা কোনো না কোনো ভাবে ডাক্তারের কাছ থেকে এরা কাউন্সিলিং যদি হতো, তাহলে আমার মনে হয় যেটা আপনি আজকে যে জায়গাটায় ছিলেন বা 6 মাস আগে যে জায়গাটায় ছিলেন সেটাতে আপনার জীবনে যেতে হতো না। আমি এক্সপার্ট প্যানেল থেকে আমাদের খুব বিশেষজ্ঞ একজন আছে, যেটা একবারে অনুষ্ঠানের শেষে তার মতামত আপনার সম্পর্কে জানবো। তবে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে এটা, জানি না এরপরে আপনি আমাদেরকে আরো কি শোনাবেন, আমরা সেই জায়গাটায় ফিরে যেতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবতে আজকে সত্যের মুখোমুখি হয়েছে শিমুল, যে তার জীবনের চরম অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরছে। শিমুল, তারপর কি হলো? তারপর এরকম ভাবে ওই বাবা মার মুখোমুখি আপনি কখনো হয়েছেন এই ঘটনা ঘটার পরে? জি না, আমি বললাম না আগের থেকে যে আমি ঠিক মতো বাসায় যেতাম না, করতাম না। আপনি যে মেয়েটাকে মেরে ফেললেন তার বাবা মার মুখোমুখি কখনো হননি? না, তারা চলে গেছিল বাইরে, ভয়ে চলে গিয়েছে, মালয়েশিয়া চলে গেছিল ওই ঘটনার পরে। ভয়তে মানে একটা মেয়ে তার নিজেরটা জানের টুকরা, যেরকম আমার বাবা আমাকে জানের টুকরা মনে করে, এরকম একটা মনে করছিল। তার 18টাই নাই, সে কি করবে এই দুনিয়ায়? তাদের প্রতি এই জায়গায় একটা ঘৃণা চলে আসছিল। আপনার যে বড় ভাইয়ের কারণে আপনি মেয়েটাকে শেষ করলেন, সেই বড় ভাই কি জানে আপনারা এটা করেছিলেন? এখন জানে। জানার পরে বা ওই মুহূর্তে জানেনি তো? সে বললাম না, সে হাসপাতালে ছিল কয়েক মাস। জানার পরে তার ফিলিংসটা কি ছিল? ফিলিংসটা কি হবে কিছু বলার নাই। ওর মানে ওর নিজের জীবনটাকে ও নিজে শেষ করে দিচ্ছে। এখন তার আমরা সেটা বলতে যাই, এই কাজটা করছে, কেউ তো চাবে না যে কারো একটা অপরিচিত বা কয়েকদিনের পরিচিত লোকের জন্য এত বড় একটা কাজ করতে। সে নিশ্চয়ই করছে, আমার মায়া করছে, সেরকম একটা তার একটা ফিল ছিল মনের মধ্যে যে আমার খাতিরে কিন্তু এই কাজটা করছে। সেটা আমি প্রশ্নই যাচ্ছি না, কিন্তু আপনি তার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসার মানুষটাকে আপনি শেষ করে দিয়েছেন। এই বড় ভাই কি আপনাকে কখনো মুখোমুখি হয়ে সে প্রশ্নটা করেছে? জি না, কখনো করেনি। পরবর্তীতে আপনাদের মুখোমুখি হয়েছে কখনো? সে হ্যাঁ হয়েছে। কিছু বলেছে রাগ করে বা? রাগ করে না, আমাকে একটা কথা বলেছে যে আমি মরে যেতাম, তুই ওকে মারলি কেন? আমার শরীর হাত পায়ে এখনই কাঁপছে কথা শুনে। আমার নিজের যে কাজটা করছি, আমি তো এখন নেশা টেশা কিছু করি না, এখন আমার অবস্থা অনেক খারাপ লাগতেছে নিজের কাছে। ওকে, তারপর সবকিছু মীমাংসা পেয়েছি অনেকদিন, কয়েকদিন পর এবার আমরা আবার আগে পজিশনে ফিরে যাই। আমি বললাম না যে পর একটা মেয়েকে আমি চেয়েছিলাম, সেই মেয়েটার কথা নাম তো বলি নাই। সেই মেয়েটা ওই গ্রামেরই, কিন্তু আমাদের বাড়ির সাইডে বাড়ি। ফুফু তো আমার সম্পর্কে আমার ফুফু হয়, আবার সম্পর্কে সে আমাকে তোমরা ফুফু ভাই বাঁচতে পারবে ভাইফু বলে না, তুই তোমাকে বলে। তা এরকম হতে হতে আমার অসুস্থের মধ্যে কয়েকদিন বাসায় থাকতাম বা থাকতাম না, এরকম একটা অবস্থা। যতদিন আমি অসুস্থ ছিলাম কয়েকদিন, ততদিন তো বাসায় থাকতাম আশেপাশে, তাও দেখতো, ওর খুব মায়া লাগতো আমার পরে। আমি মনে করতাম যে ফুফু হিসেবে লাগছে, কিন্তু পরবর্তী নজর চললে পরে আমার সম্পর্কে আপনার ফুফু হতো অন্য দিক দিয়ে সম্পর্ক, মানে ওরাও রিভোল ছিল। এমনি সম্পর্কের দিক থেকে মানে পাড়াপড়শি সম্পর্কে একটু ফুফু সম্পর্ক হতো, আমার সেরকম কোনো ব্যাপার মনে করতাম না যেহেতু রিভোজি বা অন্য কিছু, এরকম একটা ধারণা ছিল। আর বাইরের থেকে খানিকটা দূরেও আছে। তা তখন সে আমাকে দেখে আমাকে কথা বলে, আমিও বলি তুই তোমার করে কথা বলি। এবার ও একদিন আমার বলতেছে, সেগুলো শোনো, আমি কি যে তুমি যে কাজগুলো করতেছো এগুলো কি ঠিক? ঠিক না, আমি ঠিক জানি না, কিন্তু আমি এখন কথা বলতে পারতেছি না, আমি চলে আসি। ওই না তুমি আমি আসল কথা শুনেছো একবার? আমি তখন বুঝে নিচ্ছি কিছু একটা বলতে চাই আমাকে। হ্যাঁ বল, তাড়াতাড়ি বল। এবার ওই মেয়েটা আমাকে বলে, তুই কাউকে কিন্তু ভালোবেসেছিস? আমি তুই জানিস না আমার সম্পর্কে, আমি ভালোবাসিনি কোনোদিন, তুই জেনেও আমাকে কথা বলতেছিস, মাথা কিন্তু এখন খারাপ হয়ে যাচ্ছে, কথা বলিস না, এরকম কথা বলতেছি। মানে মেয়েরা তুই ঠান্ডা মাথা কথা বললো যেরকম বলতেছি, এরকম সাইজে বলতেছি। আবার না তা না, আমি এসে বলতেছি যে দেখি, আমার তো মনে ইচ্ছা যেহেতু কথাটা বলেছে, তাহলে নিশ্চয়ই আমার সাথে কোনো একটা সম্পর্ক করতেছে। আমিও বলি, আরে না, আমি কোনোদিন ভালোবাসিনি, তুই কোনদিন ভালোবাসিস? করছে না, আমি তো ভালোবাসিনি, আর যে ভালোবাসে সে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি রাগ করে চলে গেছি, আর ও ওদিকে রাগ করে চলে গেছে আমার আগে দিকে। আমি আবার দেখতেছি পিছন দিয়ে কি করে ও চলে যাওয়ার পরে আমি আবার পরের দিন দাদিকে আমার আবার যাই হতো না, আগে দাদি জানতো, দাদিকে বলতো, বা বিচার টিচার হলে বাইরে কোনো বিচার হলে কিন্তু দাদিকে আমি সম্মান করে সবাই জানতো, একটা আমার দুর্বল জায়গা ওইটা। তারপর এবার ওই গানটা হওয়ার পরে ও আমাদের বাসায় যায়, দাদির বাসায় যায়। আমাদের বাসা তখন তৈরি হয়ে যায় অনেক পুরোপুরি ফিটফাট। এবার ওই দাদি, আমি মনে করছি কি ব্যাপার, দাদির কাছে নিচে কোনো বিচার দিতে আসছে, আমি যেহেতু বলছি বা ও যদি বলছি,
আমার উচিত হয় না। দাদি আমি খানিকক্ষণ আগে শুনতেছি যে কি বলে আড়াল থেকে যে এবার বলে যে না সেরকম কোনো কিছু না, এমনি হাসাহাসি করতেছে, মজা করতেছে, ভালো। এরপরে পরবর্তী আমাদের বাড়ির সাইডে আমাদের দাদির মানে যে চাচারা থাকে চাচার জায়গায় থাকতো আমার দাদি, সেই বাড়ির সাইডে আমাকে রুমের সাইডে যায়। যাওয়ার পরে এবার আম্মু কথা বলে, পরে আমি বললি যে মেহমান আসছে খাইতে তো, মানে দিন পরে আছে তাই এরকম বলতেছে, খাইতে দিচ্ছে। তো দেবারে যে আমি এবার চলে যাই একটু ভাড়া করছে, তো আমার রুমের দিকে চলে গেছে, আমার মনে করছে যে আমি চলে গেছি, এরকম একটা কিছু মনে করছে। এবার বলতেছে যে তুই বয়, আমি বাসার থেকে আসতেছি, কিছুক্ষণ সময় লেগে যাবে, বাসাটা বসে থাক, রুমটা ফালে তো। তখন সুযোগ পাইছি, পেয়ে আমি এক কাজ করছি। ওই সুযোগটা পেয়ে আমি রুম থেকে বের হয়ে গেছি, সেই রুমে গেছি, আমার যে রুমটা বসে থাকতো, মানে আমার যে রুমে সবসময় থাকতাম, তো ওই রুমের তো অবস্থা খারাপ, ওই রুমে কাজ করতে দিতাম না। তারপর ওই মেয়ের কাছে চলে যেয়ে আমি ঠেসে ধরি, যে মাত্র তার আগে একটা গেট লাগাই দিয়েছিলাম, বাড়ি যে গেটটা ছিল গেটটা লাগাই দিয়ে আমি ঠেসে ধরি। ধরার পরে এবার বললে যে এই কি করস, আমার একটা ফোন ছিল, ওই ফোন দিয়ে আমি ফোন করছিলাম ফ্রেন্ডে, হাই তুই একটু চারিপাশে দেখবি, চলে আসো হাতে হাতে, মানে জান দিতে বলে এটু মানে উঠতে পারবো না, কেন কোনো ব্যাপার না, এক হিসেবে এটা রেপে বলে আমার যে মনে হয়। তারপরে আমি মেয়েটাকে জোর করে এরকম রেপ করে, মুখ বাঁধা লাগে না তখন। পরে ওই মেয়েটা আবার পরবর্তী আমাকে চাই, সে পরের দিন যে এবার ওই খুশিতেই, মানে ওই খুশি আর ওই যে মেয়েটাকে মেরে ধামাচ্ছিল ওই খুশিতে আর এই খুশিতে, মানে ওই যে আমি আজকে খুব হ্যাপি, সবাই যে বলতেছি যে আমি খুব খুশি রয়েছি আজকে, বলেছে কারণ সে তাদের একটা পার্টি হয়ে যাক, খুশি তখন একটা আনন্দ হয়ে যাক। কিসের খুশি? ওই যে ওই মেয়েটাকে যে মানে আমি রাত্রিবেলা কোন মেয়েটাকে আপনি রেপ করেছেন? আপনার যে ফুফু সম্পর্কে যে মেয়েটা হয় সেই মেয়েটাকে রিপুজি যেটা, হ্যাঁ ওটাকে আপনি রেপ করেছেন। আর একদিকে রেপ বলে, আবার ও কিছু বলে না, কিছুক্ষণ পরে কিছু বলে না। ওকে, ওকে আপনাকে লাভ করতো, ওর কথা অনুযায়ী ও আপনাকে ভালোবাসতো প্রথম মানে 2-1 দিনের মধ্যে এই জিনিসটা হয়েছে, মানে কাজ যেরকম মনে করেন আজকে বললো সন্ধ্যের দিকে বা সকাল দিকে, কালকে যে এরকম ঘটনা করেছে, তাহলে খুশিটা কি হলো? খুশিটা আমি হয়েছিলাম। আচ্ছা, আপনি খুশি হলেন যে একটা মেয়েকে মেরে ফেলছি আর একটা মেয়েকে আমি রেপ করেছি, হ্যাঁ এটা ভেবে আনন্দ হয়, হ্যাঁ এটা ভেবে আপনার ভালো লেগেছে? হ্যাঁ, মানে ওই মেয়েটা রাগ, মানে মেয়েদের প্রতি আমার ঘৃণা চলে আসছিল অন্যরকম, যে মেয়েরা এরকম হয় কেন। তারপরও আমি মনে করেন ওরকম একটা কারণ ঘটা পারে। এবার বলতে সবাইকে যে আমি এখন হ্যাপি না, তখন খুব হ্যাপি ছিলাম, যে খুব খুশি। আমি আপনাকে টু বি অনেস্ট একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি খুব মন থেকে উত্তর দেবেন। আপনি যেসব অপরাধ করেছেন এই অপরাধগুলো এখন পর্যন্ত আপনি সাজাপ্রাপ্ত হননি। যদি রাষ্ট্র আপনাকে কখনো সাজা দেয়, যদি আইনি সংস্থা আপনাকে সাজা দেয়, যেটা আপনার পাওয়া উচিত, এবং এভিডেন্স হিসেবে তারা সবগুলো এভিডেন্স যদি হাজির করে আপনাকে কাঠ করায়, কখনো দাঁড় করায়, আপনি সেটা মেনে নেবেন? এখন তো মনে করেন আমি ভালো চেয়েছি, আমার জীবনটাকে আমি নতুন করে চেয়েছি। আপনার ভালোত্ব বোধ বা আপনার বিবেক বলে না যে আপনার এগুলোর জন্য আপনার সাজা পাওয়া উচিত? বলে, আমি সেই জন্য তো বাড়ি থেকে চলে আসি, নিয়ত দেশে কোনোদিন বাড়ি যাবো না, 6 মাস ধরে কোনো বাবার সাথে কথাও বলি না। 6 মাস ধরে বাবা মার সাথে কথা বলেন না, আপনি আরেকটা অন্যায় করছেন। বাবা মা কি দোষ করেছে আপনি বাবা মার সাথে কথা বলবেন? আমি সেটা স্টেপ বাই স্টেপ জানবো, কিন্তু আমার কথা হচ্ছে যে বাবা মায়ের কোল আপনি খালি করলেন, যে মেয়েটা সতীত্ব আপনি নষ্ট করলেন, যে মেয়েটাকে আপনি রেপ করলেন, তার তো একটা সামাজিক সাজা আপনার পাওয়া উচিত। আপনার বিবেক কি এটা বলে যে আপনার একটা সাজা পাওয়া উচিত? আমি কথাটা বুঝাই বলতেছি আপনাকে। জি, আমি তো দেখলাম যে আমি কোনো সাজা পাচ্ছি না, তা আমার নিজের থেকে আমি নিজে সাজা দিতে চাই। আপনি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করেছেন কখনো? আপনার মনে হয় না যে আমার পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করা উচিত, আমার সাজা পাওয়া উচিত? সেরকম কোনো কিছু মনে হয়েছিল। আবার কিরকম জানেন, যেহেতু আমি চলে আসি বাসার থেকে ছাড়া সবকিছু করে, যে আমি আর এই জীবনে থাকবো না, আমার এখনো মাঝে মধ্যে মনে হয় যে আমি সুইসাইড করি, জীবন রাখবো না। প্রিয় শ্রোতা, আমরা ঘটনার আরো সামনের দিকে যেতে চাই। একজন মানুষ তার পাপ বোধ কতটা বড় হলে এই ফিলটা করতে পারে যে আমার এই জীবন রাখার দরকার নেই, আমি যে কোনো মুহূর্তে সুইসাইড করে ফেলতে পারি। আমরা জানতে চাই, আমরা আরো স্টেপ বাই স্টেপ জানতে চাই। এবং ও যে অপরাধগুলো করেছে সেই অপরাধের কারণে আমি আপনার কাছেই আসি। আপনার অপরাধের কারণে যদি কখনো আপনাকে পুলিশ ধরে, যদি কখনো আপনাকে পুলিশের সাজা পেতে হয়, আপনি সেটা মেনে নেবেন সজ্ঞানে, সুস্থভাবে? আপনি চেষ্টা করবেন না উকিলকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে ওখান থেকে বের হয়ে যাওয়ার? আমার কাছে এখন যা মনে হয়, যেহেতু আমি বলছি যে আমি সুইসাইড করি, আমার যদি আমাকে ফাঁসি হয় আমি মেনে নেব। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। বিবেক আপনাকে কোন জায়গাটায় নিয়ে যেতে পারে দেখেন। একজন মানুষ
যে তার বিবেক ঘুমন্ত অবস্থায় একটা মানুষকে খুন করতে পারে, সেই মানুষটাই বিবেকের তাড়নাবোধ থেকে স্বীকার করছে যে আমার যদি কোনোদিন এটার জন্য ফাঁসিও হয়, আমার যদি কোনোদিন পুলিশ ধরে নিয়ে পুলিশ আমাকে সাজা দেয়, আমি সেই সাজার বিরুদ্ধে কখনো লড়বো না, আমি সেটা মেনে নিব। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি। ওর কি আর কোনো শাস্তি পাওয়ার বাকি আছে? এই জন্যই বলে থাকি যে বিবেক আপনাকে যে শাস্তিটা দেবে, তার উপরে আপনাকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ রাখেন না। সমাজ, সংসার, রাষ্ট্র কেউ রাখেন না। এবং ওর বিবেক ওকে প্রতি মুহূর্তে সাজা দিচ্ছে, এবং সেই সাজাটা কতটা ভয়াবহ সেটা আমরা শেষ পর্যায়ে গিয়ে আবিষ্কার করব। হ্যাঁ, যেটা বলছিলেন, মেয়েটাকে আপনি ওই কাজটা করার পর আপনার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি, এক ধরনের ভালো লাগা কাজ করলো। আপনি খুনও করেছেন, রেপও করেছেন। তারপর আমি মেয়েটাকে বলি যে দেখ, মেয়েটাকে আবার ই করি, থ্রেড দিন, তোমার ফুল সম্পর্ক হস, এখন তো বিয়ে শাদী হয় অন্যরকম একটা হয়ে যাবে, পরবর্তীতে কোনো বিয়ে শাদী হয় রিলেশন করি। মেয়েটাকে বলে যে ঠিক আছে, এবার পরবর্তী ওর মার কাছে যাই, দাদি তোমার মেয়েকে বিয়ে করাই দাও, দেরি হয়ে যাচ্ছে, আর এসব তো আমরা ছেলে বলে অনেক খারাপ, চারিপাশে অনেক খারাপ ছেলে, আমি তোমাকে নিজের সম্পর্কে মনে করি, সেই পরবর্তী বিয়ে হয়ে যায়। আর আমি এর মধ্যে আগে একটা কথা বলতে চাই, আমি জানি না যদি ওই যে মেয়েটাকে আমি মার্ডার করছিলাম তার যদি কোনো আত্মীয় স্বজন বা কেউ থাকে, তারা নিশ্চয়ই আমাকে অনেক খারাপ মনে করছে। আমি আন্তরিকভাবে তাকে দুঃখিত এবং আমি ক্ষমা চাচ্ছি, কাজটা করা আমার উচিত হয় না, এখন আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনি ক্ষমার জায়গা থেকে আপনি আরো কিছু বলতে পারবেন, তারপর আপনি বলেন তারপর আপনি কি করলেন। তারপর আমি ওই আনন্দতে ওই সময় কথা বলছি, আনন্দতে একটা পার্টি হলো, আমরা প্রায় ঈদও কাছাকাছি চলে আসছে, রোজার ঈদ এরকম একটা টাইম চলে আসে। তারপর একটা আনন্দ হয়, ঈদের সময় আনন্দ হয়। ওই আনন্দে আপনারা পার্টি দিয়ে ফেলেন 4 জন? অনেক লোকে ছিল, কার্ড খেলা হয়, ক্যারাম বোর্ড খেলা হয়, মজা করলেন, আনন্দ করলেন। তারপর কি করলেন? তারপর স্টেপ বাই স্টেপ। তারপরে রোজার ঈদ চলে গেল। এবার আমি আবার আর একটা মেয়েকে, মানে আমাদের টাউনে যে মেয়েটা, একটা গাড়িতে যখন আমি ঈদের দিন গাড়িতে আসি, আসার সময় এসব ঘটনা আম্মু সবাই জানে, ঠিক আছে, আমি তো বলতেছি আম্মুরা সবাই জানে এবং বাড়ির সবাই জানে। গাড়িতে যখন এসতেছি লেগুনা করে, যেগুলো লেগুনা বলে, বা আমরা আমার গ্রামে ছিল টিগার বলে এগুলোকে, সামনের সিটে, আমি পিছনের সিটে বসি, দেখি যে মেয়েটা ভালোটা চেহারা ছবি, মেয়েটার নাম হচ্ছে পান্না। এবার সে দেখে আমি সামনে চলে আসি, আমাদের নানি বাড়ি যে রূপ দিয়া, ওই জায়গাতে নেমে আমি সামনে চলে আসি। আসার পর আমি মেয়েটার কাছে বসি, ওর একটা ভাই ছিল, ছোট ভাই, বলে, এবার ও মেয়েটা বলে আমাকে, আপনি এখানে বসবেন? আমি হ্যাঁ। তা এই ছেলেটা কি হবে? আমি আমার কোলে বসবে, অসুবিধা কি? মানে আমি চাইছি যে মেয়েটাকে পটাবো। তা সে গাড়িতে ভালো বন্ধু কথা বলি, বা আবার ওর মোবাইল ফটো নাম দেখি বলে আপনার নাম পান্না, সারা কি করি, আর বলে যে আপনি আমার নাম জানলে কি করে? কেউ কেউ ভালো লাগলে নাম জানতে পারে, যাই হোক আপনি আপনার ফোন নাম্বার দিতে পারবেন ওর নামে। তখন বলি যে ঠিক আছে, আপনার সাথে আসছি যখন 5 মিনিটের পথ, এর মধ্যে এত কথা হয়েছে, এর মধ্যে নাম্বারও নিয়েছে। লাস্টে আসার পরে বলতেছে কি যে আপনার প্রয়োজন পড়ে আপনি ফোন দিয়েন, আপনার নাম্বারটা আমি নিলাম না। আর ওই মেয়েটা যদি দেখি যে ওই মেয়েটা যদি ফোন দেয়, তাহলে মনে করবো যে ও আমাকে পছন্দ করে, কিন্তু ফোন না দেয় মনে করবো মেয়েটা ভালো এবং পছন্দ করে না। পরবর্তী আমি ইশারা দিতে এটা ফোন করেন, তারপরে মেয়েটা পরদিন সন্ধ্যাবেলা ফোন করার পরে এবার আমি ওই মেয়েটাকে অনেক কিছু বলি। আস্তে আস্তে 2-1 দিনের মধ্যে অনেক অ্যাক্টিং করি আমার বন্ধুদের দিয়ে, যে আমি মারা যাচ্ছি, ওর জন্য বাঁচতেছি না, এমন কোনো কথা বা এমন কোনো কাহিনী ঘটাই। এই আস্তে আস্তে ঘটাতে 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 ওই মেয়ে রাজি হয়ে যায়। যাওয়ার পরে ওই মেয়ের সাথে আমি একটা পার্কে দেখা করি, আমাদের বাড়ির পাশে যে পার্ক আছে একটা, দেখা করি, দুজনের পাশে বসে সবকিছু কি হয়। পরে একদিন ও বলে যে আমার একটা রুম হলে ভালো হতো। কেন, আমার সাথে কি শারীরিক রিলেশন করবা? পরে মেয়েটা শারীরিক রিলেশন করে আমার সাথে। করার পরে হিসেবে আমি বলছিলাম এটা যে একটা মেয়ে আমাকে স্বীকৃতভাবে জীবনে প্রথমে দিছে, স্বীকৃতভাবে যে করেছে, প্রথম মেয়েটাকে আমি ছেড়ে দিই, কিন্তু ওই মেয়েটার পরে ও মেয়েটা কিন্তু আমাকে জান প্রান্তে ভালোবাসছিল। আমি আজও তাকে সরি বলতে পারিনি, তা ফোন নাম্বার আছে, কোনো সরি বলার সাহস পাইনি। আমার এই জায়গায় আসা, আমি ভালো হতে চাচ্ছি, সবাইকে সরি বলতে চাচ্ছি। তারপরে এরকম একটা আমার এখন সত্যি কথা আমার নিজের মধ্যে আমি কি বলবো আমি খুঁজে পাচ্ছি না, জীবনে যে কাহিনীগুলো করছি। তারপরে ঘটনা হচ্ছে যে এরপর আমি কন্ট্রাক্টে একটা ছেলেকে খুন করি। প্রথমত কন্ট্রাক্টে আপনি একটা ছেলেকে খুন করেন? হ্যাঁ, মানে আমরা কয়েকজন মিলে। ওকে, কিভাবে? সেটা হলো এর আগে একটা ছেলে ছিল, বলছিলাম মিকাইল, সে ছেলেটা আবার শিমুল নামে এক ছেলে ছিল আমার নামে। তা সেই ছেলেটাকে এমন সাহস ছিল যে সে সবকিছু করতে পারতো। যেরকম মনে করেন আমাদের সামনে ঘটনাগুলো ঘটছে,
একটা মানুষের মাথা কেটে নিয়ে সন্ধ্যার দিকে তাকে লাথে ফুটবলের মতো খেলছে, মানে মাথাটা পুরো উলাই দিয়ে। যে ছেলেটাকে আপনাদের খুন করার কথা সেই ছেলেটাকে আপনারা এটা করেছেন না, তাহলে? অন্য ছেলেকে ও করছে, আমি করি নাই। আপনাদের দলে যোগ দিয়েছে? হ্যাঁ, মানে সে খুন, আমি যে আমরা ছেলেটা যে করছি এই করার আগের ঘটনাটা জড়িয়ে যাচ্ছে। আপনি স্পষ্ট করে বলেন আপনাদের খুনের কন্ট্রাক্ট আপনারা নিলেন, তার আগের ঘটনা এটা। তার আগের ঘটনা সেই ছেলেটাকে আপনাদের সাথে জড়িয়ে গেছে? কোন ছেলেটা? যে ছেলেটা এই কাজটি করেছে? না, উনি আমাদের থেকে পাওয়ার ওয়ালা লোক ছিল। আচ্ছা, তো এই ছেলেটার কথা কেন এখানে আসছে? আচ্ছা, যে ওনার কথাই তো আমরা কন্ট্যাক্ট দিয়েছি। আবার ওনার কথাই আপনারা কন্ট্রাক্টে যাচ্ছেন, উনি আপনাদেরকে একটা কন্ট্রাক্ট দিচ্ছে খুন করার? হ্যাঁ। ওকে, এটা ছিল এক একজন 4,000 টাকা করে, 16 জন। 16 জন মিলে আপনারা একটা ছেলেকে খুন করবেন? মনে করেন এমন ভাবে খুন করবো, একটা যখন দেখেন না একটা গরু যখন মারা যায় শকুন কিরকম আসে, ওরকম একটা কাহিনী ঘটবে। মানে প্ল্যানটা কি ছিল? একদম ওর অবস্থা অনেক টাইট করবো, অনেক একটা খারাপ। 16 জন মিলে একজন মানুষকে খুন করতে হবে? মানে 16 জন কেন? প্ল্যানটা কি ছিল আপনাদের? প্ল্যান ছিল ওই ছেলেকে একেবারে মানে পুরো শরীর দেহ সেরা পড়ে ফেলাই দেবো, এরকম একটা প্ল্যান ছিল, এবং যে কারণে 16 জন মিলে আপনারা এই কাজটা করবেন, হ্যাঁ। তাই তো? ওকে, তারপরে আপনারা 4 বন্ধু এই খুনে এই জায়গাটাতে ছিলেন? 4 জন মিলেই ছিলেন? আমরা যে 3 জন ছিলাম। 3 জন ছিলেন। কি করলেন, কিভাবে কি হলো? এই ছেলেটা কে, কোন ছেলে ছিল? কোন ছেলেটা? যে ছেলেটাকে আপনারা মারতে যাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি? তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সে আমাদের সাথে বিপরীত, মানে শিউল ভাইয়ের সাথে আমাদের সাথে লড়াই নিয়েছিল। মানে এতদিন তো মেয়ে মানুষ কি করে আছি, এবার একটা ছেলেকে মেরে দেখি কিরকম লাগে। কিরকম লাগে সেই জন্য একটা ছেলেকে খুন করে ফেলবেন? কন্টাক্টে পেয়েছি, আরো সুযোগ আছে সেভাবে। তারপরে এই কথাটা কেউ জানে না। শিমুলের এন্ট্রি ছিল? হ্যাঁ, মানে যার কাছ থেকে আপনারা কন্ট্যাক্ট পেলেন তার এন্ট্রি ছিল সে, এবং আপনি এটা এগ্রি করলেন এই কারণে যে এতদিন তো একটা মেয়েকে মেরেছে, একটা ছেলেকে মেরে দেখি কেমন লাগে, তাই তো? ওকে, তারপর ওই ছেলেটাকে যে মোটরসাইকেলে দাঁড় করায়, কয়েকটা রামদাওনি ছুরি থাকে আমাদের কাছে কয়েকটা, আর আমরা থেকে সামনে আমি যে কোলা ধরি প্রথমে, তারপরে এবার ওই ছেলে আরেকজন, আর 3 জন ছেলে ছিল, ওর মধ্যে আরেকজনের ছেলে যে হাতটা উঁচু ধরছে, ধরলে একটা ছেলে আছে, ছেলেটা যে ওর হাতে একটা ছুরি দিয়ে কোপ মারছিল, এক কোপে একদম হাত রামায়নি ছিল, এক কোপে হাত কেটে ফেলেছে রামদাও দিয়ে। শিমুলের জীবনের বাকি অপ্রিয় সত্যগুলো জানতে শিমুল কন্ট্রাক্ট হলো, এবং ছেলেটাকে আপনারা হোন্ডার কাছ থেকে পাকড়াও করলেন। করার পর খুব জঘন্য একটি কাজও করে ফেলেছে, একজন কোপ দিয়ে তার হাতটা নামিয়ে ফেলা হয়েছে। তারপর ফেলাই দেওয়া হয়েছিল। তারপর ওই জায়গায় আরেকটা ছেলে ছিল, ওরও একটু কোপ লাগছিল, লাগার পর পালায় চলে গেছিল, নাহলে মনে হয় ও তো মারা যেত। এবং ওই ছেলেটা ছিল পরে আমরা ওই 2টা হাত ফেলানো দেওয়ার পরে পরে যে বাকি যে কজন ছিল ওরা এমন ভাবে ধরছিল যেরকম অবস্থা সেরকম ছিল না রাস্তার মধ্যেই, এবং যে মোটরসাইকেল ছিল ওটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং খুব একটা দর্শক বাস্ট হয়েছিল, মোটরসাইকেল বাস্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপরে আমরা ওই জায়গাতে চলে গেছিলাম, আমরা তো গাড়িটা মোটরসাইকেল নিয়েছিলাম, এসে পরে আমরা আবার আমার ব্যাগ দিছি, যেতে মনে হয় ঘন্টাখানিক লাগছিল আমাদের বাড়ি যেতে, দেরি হয়েছিল। আর পরবর্তী ঘটনা এটা শুনি যে শিমুল ভাই বলছিল তার আগে আমাদের যে আমার যে ঘটনা, মানে আমাদের যে ঘটনাটি এটা তার উপরে সে নেবে, মানে আমাদের কোনো আইনি ব্যবস্থা হবে না, সেরকম কেউ জানবেও না। আপনারা রাস্তার মধ্যে এই কাজটা করেছিলেন দিনের বেলা? না, রাত্রে। রাতের বেলা? ওই ছেলেটাকে গিয়ে আপনারা এটা করলেন, ও চিৎকার টিৎকার কিছু করেনি? ওকে হাত কেটে ফেলছি, ওর পুরো শরীর অবশ্যই গেছে, মানে একদম অজ্ঞান হয়ে গেছিল, কিরাই বিরাই এরকম ভাব। তারপরে কি করলেন হাত কাটার পরে? ওই প্রথমে একটা ডানারতে কাটার পরে, মানে এই সাইড ছিল তো, ডানারতে কাটার পরেই আমি এবার ধরে বাগালাম ছুরিটাতে দিয়ে, বা আমারটায় আমি কোপ মারলাম, ওটা কেটে ফেলা দিলাম। তারপরে পড়ে গেল মোটরসাইকেল থেকে, ওই মোটরসাইকেল ফেলা দিলাম, আর এর মধ্যেই ওকে ছিঁড়ে বুড়ে একদম অবস্থা টাইট করে দিয়েছিল, অস্তিত্ব খুঁজে পাইনি। টুকরো টুকরো করে ফেলেছিলেন? টুকরো টুকরো বলতে ওকে কোপাইছিল অনেক জায়গায়, অনেক কিছু, মানে সে দৃশ্যটা আমি দেখিনি, আমি আগে যে মোটরসাইকেল উঠছিলাম, মানে ওকে মারার পরে বাকিটা মোটরসাইকেল পেয়ে। ওর অপরাধ কি ছিল পরে জেনেছিলেন? ও খুন করছিল একজনকে। ও একইভাবে কাউকে খুন করেছিল? হ্যাঁ। যে শিমুলের লোক ছিল? হ্যাঁ। ওকে, তারপর আমরা ওই কাজটা করি, পরে আমাদের নিয়ে ওই ব্যাপার নিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা হয় না, এবং এই কথাটা আমার আম্মু স্যার আজ পর্যন্ত কেউ জানেও না, এই কথাটা অন্তত। আর আজ সবাই জানছে, বলার জন্য আছি, সত্যি কথা বলার জন্য আছি। আর সেক্ষেত্রে পরবর্তী এরকম ঘটনা ঘটে, এবং আমার যে রানাদের ফ্রেন্ড ছিল, ওর পায়ের যে 5টা আঙ্গুল, 2 পাশে 2টো, ওই 5টা আঙ্গুলই আমি কেটে ফেলছিলাম, আমার সাথে বেইমানি করছিল। কেন কেটে ফেললেন, কিভাবে কেটে ফেললেন? ওটা কাটছিলাম ছুরি দিয়ে, ছোট হাতে ছুরি, কোন রকম
কোপ দিলে তো উলে যায়, এরকম একটা কিছু একটা দিয়ে রাখেতে বেইমানি করেছিল। কি বেইমানি করেছিল আপনার সঙ্গে? আমার সামনে বেইমানি করেছিল। আমি পরবর্তী যে পান্নার নামটা বললাম না, যে মেয়েটাকে আমি করেছিলাম, এটা হল পরের ঘটনা। আমাকে মারার কথাটা বলি। ওকে মারার কারণটা ছিল, আমি পরবর্তী আবার ওই মেয়েটাকে ছাড়ার পরে, পান্নায় মেরে ছাড়ার পরে আরেকটা মেয়ে ছিল, ওর নাম জ্যোতি আক্তার পান্না। ওই মেয়েটাকে আবার অন্য একটা মেয়েকেই, ওর নামটা একই, আমি পুরো নামটা বলছি, ওই মেয়েটাকে ও কথা বলছিল, বলছিল যে ঠিক আছে আপনার তো অনেক বোন আছে, তা আপনি আমার সাথে কারোর সাথে রিলেশনশিপ করাই দিন, রানা বলছিল। এবার রানা আবার বলছিল যে কেন এটা কেন। এবার ওই আমার যে প্রেমিকা ছিল কয়েকদিনের সম্পর্ক, ও বলছিল যে তাহলে এক কাজ করেন, আপনার শিমুলকে বলেন যে ও জিনিসটা দিয়ে দিতে। তারপর আমি ওর পরে ক্ষিপ্ত হয়ে যাই। জিনিস মানে কি? মানে আমি যাকে ভালোবাসি, মানে ওর কথা বলতেছি যে আমাকে তাহলে আপনার কাছে বলতে দিতে, এরকম একটা, আপনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে দিতে? হ্যাঁ, রানাকে দিয়ে দিতে। রানা হচ্ছে আপনার ক্লোজ ফ্রেন্ড। রানা আমাকে বলছে যে তুই কিরকম মেয়ের সাথে ই করস, তুই না জীবনে যে কটা মেয়ের লাগে করছস, সব কটা মেয়ের লাগে ভালো রিলেশন ছিল, প্রেম করছো অনেক কিছুই, কিন্তু কোনো তো এরকম খারাপ কিছু দেখি নাই, যে কোনো মেয়ে খাটি না। আমি আবার একটা প্রতীক এনেছিলাম, যে মেয়ের সাথে প্রেম করবো সে মেয়েটা হবে খাটি। হ্যাঁ, আপনি সেটা প্রথমে বলেছেন। হ্যাঁ, একথা আমি আরেকবার বলতেছি। এবং তারপর ওই মেয়েটার পরে ক্ষিপ্ত হয়ে যায়, এবং আমি মনে করি যে ও আসলে ভালো না মেয়েটা। তারপর ওকে আমি বুঝে কথা বলার পর টর্চার করে ওর সেই রাগটা আবার সেই প্রথম দিকের একটা ক্ষিপ্ত হতে পরে আমি আমার রান্নাকে যে টর্চার করে ওর দুই পার যে 5টা আঙ্গুল, 5 10টা আঙ্গুল, 10টা আঙ্গুল আমি কেটে ফেলে দিই, ধরে নিয়ে যায়। ও আমাকে দেয়, বন্ধুর জন্য জান দেবো, অসুবিধা নেই। আমি ওর আগেতে, মানে ও কিছু বলে না তেমন কিছু, চিৎকারে একদম পুরো হয়ে যায়। এখন ওর জীবনটাই অন্যরকম হয়ে গেছে একটা। তা আমি ওর সাথে অনেকদিন বুঝে আলাপ করতেছি না, এবং আমি চাচ্ছি ওকে সরি বলবো, যে আমার জানে দোষ ছিল। আমি কি দেখি, আমি এই দিক বিবেচনা করি। আর আরেকটা কথা বলা হচ্ছে ভাইয়া, আমার মেন কথা হচ্ছে এগুলো করা, তারপরে কয়েকটা প্রেম করছি, মাগুরায় যেও এরকম রেপ করা হয়েছে একটা মেয়েকে, ভালোবাসছি, মানে ভালোবাসার অভিনয় যেগুলো, অনেক 4টা রেপ হয়েছে আর অভিনয় হয়েছে। এর মধ্যে যেগুলো মারামারি হয়েছে তার মধ্যে এরকম মাথা কাটছে, মানে ওই যে কথা বললাম না প্রথমে মানে একটু আগে যেটা বললাম, যে ওই যে ছেলেটাকে হাত করে ফেলছিলাম, ওই জায়গাতে তো একটা আঘাত লাগছে মাথায়, মানে একটা মারামারি করতে গেলেই একটা আঘাত লাগেই। সে আঘাতটা ফিরে যে আমার মাথায় লাগছে একই জায়গায়, মোটমাট 8 জায়গায় ছিল হয়েছে, আর এতে আম্মুর হাতে ছিল 2 জায়গায়, এরকম একটা হয়েছে। তারপরে ওই মেয়েটাকে আমি অনেকভাবে টর্চার করার পরে আমি ওর সাথে কোনো ফিজিক্যাল রিলেশন করি না, পরবর্তী ছেড়ে দিই, আর কোনো কিছু বলিও না ওর সাথে। এবার ও আমাকে ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না, আর ওর জন্য আমার সিমটাও বদলাই ফেলছিলাম, সেই সিমটা আমি এখন আবার চালু করছি। আপনি ছেলেটার পায়ের আঙ্গুল কিভাবে কাটলেন? চাকু দিয়ে। সেটা তুমি বুঝতে পেরেছি, বাট কি করেছিলেন? আর বাকি ফ্রেন্ড আপনাকে সাপোর্ট দিয়েছিল? আমি যা বলবো তাই, এটা অন্যরকম এগোছিল, যে কেউ আমার কাছে আসতে সাহস পায় না, কোনো মেয়ে আর পরবর্তী আসে না, মানে আঙ্গুল কাটা পড়া থেকে। তো এত জঘন্য, নিজের যে জাহানের বন্ধু তাকে এটা বলে। রানা আবার ওর পা গেছে, হারানোর পরেও সে আবার সাপোর্ট করে, শিমুন যা করবে সেটাই সঠিক। মানে আপনার ফ্রেন্ড নিজের পায়ের আঙ্গুল যাওয়ার পরেও আপনাকেই সাপোর্ট করে? হ্যাঁ। 2 পায়ের 10টা আঙ্গুলি কেটে ফেলেছিলেন? হ্যাঁ, ফুল 10টা আঙ্গুলি। কিভাবে কেটেছিলেন? তো ছুরি দিয়ে। সেটা তো বুঝলাম, বাট প্রসেসটা কি ছিল? প্রসেসটা ছিল হলো, ডেকে নিয়ে গেছিলাম, তারপর যে আমি তো শুধু একটা অন্যায় কাজ করবো এখন, তুই রাগ করবি না তো? কয় আমি তো জন্য জানটা দিতে পারি, দিতে বলে জানটা, তাই আমি বলতেছি তোর পায়ের 10টা আঙ্গুল আমি নিয়ে নেবো, দরকার খুব ইচ্ছা। চোখটা খানিক বন্ধ করে থেকে চোখ দিয়ে পানি বেরোয় যায়। আমি তারপর মানে বুঝি না, আমারও মনে অনেক দুঃখ লাগে, কিন্তু আমি কাঁদি না কোনোদিন, সেরকম মনে কাঁদার কোনো কারণ হয়নি। যতটুকু পারছি নিজেকে কন্ট্রোল করছে ওই সময়টাই। ওকে। এবং তারপর ও চোখ বুঝে খানিক রয়েছে, ঠিক আছে তুই যা আছে তাই কর। করতে করতে 2-2টা কোপ মারছি, 5টা আমার এরকম ছিল, হাত পা কিছু বাঁধেনি। ওই অবস্থা দাঁড়ানো রয়েছে, কুড়ে করছিল চারিপাশে বাউটার। ওকে একটা কথা বলিস, তুই মেরে যদি আমাকে নদীর মধ্যে ফেলাই দিস, ভাই বাউটা ফেলাই দিস, আমি কিছু বলবো না, আমি নিজে জান নিজে দিয়ে দেবো, তোরা তো জান তুই আমাকে মারতে চাস মারবি, এরকম একটা। ওর অপরাধ কি ছিল? ওর অপরাধ বলতে সেরকম কিছু ছিল না। ও ফোনে ওকে কথা বললো কেন, এটাই হলো রাগ আমার। ফোনে ওকে বলেছিল কি বলেছিল? আরেকবার রিপিট করেন। আরেকবার বলেছিল যে আমি যাকে ভালোবাসতাম সেই মেয়েটা বলছিল, মানে ওই রানা বলছিল যে
আচ্ছা আপনার তো মানে ভাবি বা পান্না মান্না বলতো আপনি বলে যে আপনার তো অনেক বন্টন আছে, তা আপনি একজনের সাথে আমার ফিজিক্যাল রিভলিউশন করাই দিন। বলছিল এখন তো আমি পারতেছি না, পান্না বলছিল যে এখন আমি পারতেছি না, তা আপনি এক কাজ করেন, ও জিনিসটা মানে আমি যাকে ভালোবাসি ওরা এই কথাটাই বলছিল যে ও জিনিসটা আপনাকে দিয়ে দিতে বলেন। আমি এই রেকর্ডিং এই কথাটা শুনছিলাম। মানে আপনার গার্লফ্রেন্ড চাচ্ছিল ওর কাছে চলে যেতে। হ্যাঁ এরকম একটা কথা বলছিল। এবার ও আমাকে রানা এসে বলে এগুলো, বলে রানা তখন আমি কিছু বলিনি। পরে মেয়েকে অনেক টর্চার করার পরে এরকম বেদ দিয়ে মারা, হাত দিয়ে আঘাত করা, এরকম করার পরে আমি ওর ক্ষিপ্ত তখন মাথায়, তখন আমার সেন্স ছিল, তখন আমি সেটা কিছু করিনি। আস্তে আস্তে মানে তখন কমে আসে আমার। তারপরে আপনি রানাকে কি প্রতিশোধটা নিলেন এক ধরনের? প্রতিশোধ বলতে কি আমার ও যদি তখন কিছু বলতো আমাকে আমি করে দিতাম। আমার এরকম ছিল। খুন করে ফেলতেন? খুন বলতে না, ও যদি বলতো যে আমি তোর এই জিনিসটা চাই বা তোর হাতটা চাই, আমাকে যদি বলতো আমি দিয়ে দিতাম। আপনিও দিয়ে দিতেন ওকে? হ্যাঁ এরকম একটা আমাদের আশা ছিল। এরকম 4 জন এত মিলছিলাম আমরা। তারপরে আপনি ওর হাত পা বাঁধা ছাড়াই দাঁড়িয়েছিল এই অবস্থায়, ও চোখ বুঝে বসছিল তুই তোর কাজ তুই করে যা। আপনি ছুরি দিয়ে কোপ মারলেন পুরো আঙ্গুলের উপরে। পরে হাঁটতে পারছিল না, সেই অবস্থায় আমি ফ্রেন্ডকে বন্ধু ছিলাম। দাঁড়ান, একটা পা কাটার পরে তখন তো টের পেয়ে গেছে পেইনটা কি? তখনও নড়াচড়া করেনি? আর চোখ বুঝে খালি ওর চোখ দিয়ে খালি পানি পড়ছিল, আর মোটে তাকানোর ইচ্ছা করছিল, আমার তাকাচ্ছে না। তো ও যা করুক। দিস ইজ রিয়েলি পসিবল? ও মাই গড, 4 জনই 4টা ক্র্যাক, মানে আমি ঠিক বুঝতে পারছি না যে হাউ কুড ইট বি হ্যাপেন। 4টা আঙ্গুল 5টা আঙ্গুল এক কোপ দিয়ে কাটতে পেরেছিলেন পুরো পাটা? হ্যাঁ 5টা এক কোপ দিয়ে। 5টা আঙ্গুল এক কোপ দিয়ে কেটে ফেলেছেন? সুইটা বড় ছিল আর ভারী ছিল হালকা। ও মাই গড। তারপরে বাকি 5টা এক কোপ দিয়ে? হ্যাঁ মানে পরপরই, সেকেন্ডের পরপরই, ওইটা কাটার সাথে একটা কোপ পরপরটাই। তারপর ও চিৎকার মিৎকার কিছু দেয়নি? পরে খালি চোখ দিয়ে খালি পানি পড়ছিল। আর আমার পরে কাঁদছিলাম, আমার মনের মধ্যে এতটা কঠিন, আমি এতটা কঠিন হয়ে গেছিলাম তখন। এখন ও যদি আমাকে বলতো যে তোর এই জিনিসটা আমার চাই, আমি সত্যি কিন্তু আমার নিজে দিতাম, এক সেকেন্ডও দেরি করতাম না। ও যদি চোখটা বুঝছে আমি সেই টাইমটা দিতাম না। আমার যদি বলতো যে তোর কোল যেটা আমি চাইছি আমাদের সঙ্গে সঙ্গে আমার বুকে চুরি বসে আটে দিতে যেতাম। এরকম একটা নিয়ত নিয়ে গেছিলাম আমি। ও যা বলবে ভাই, ও যা বলবে তাই, আর আমি যা বলবো তাই, এরকম একটা কথা। তারপরেও এই ছেলে বলতো যে আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন। হ্যাঁ। এই যে বন্ধুত্ব আপনাদের মধ্যে, এত হৃদ্যতা, এই বন্ধুত্ব হবার পেছনের কারণটা কি ছিল? কারণটা ছিল আমরা প্রতিজ্ঞা করে নিয়েছিলাম মারা গেলে মারা যাবে সাথে। মানে 4 জনের জীবনটা একটা অন্যরকম, একই ঘটনা একইভাবেই সব কিছু অন্যরকম, ভিন্ন ভিন্ন হালকা। 4 জনের ঘটনাই মোটামুটি একই রকম? হ্যাঁ মোটামুটি একই রকম। 4 জন একই ব্যাকগ্রাউন্ডের। আর তার থেকে একজন আসতেছে আপনার সাথে দেখা করার জন্য, আসতেছে এই যে এখন এই সময়টাতে। এই সময়টা মানে কালকে আপনি সবকিছু থেকে এখন ডিটাচড, মানে ফ্রেন্ডদের কাছ থেকে আপনি ডিটাচড। হ্যাঁ। তার মধ্যে থেকে একজন আপনার সঙ্গে দেখা করতে আসতেছে, সেই প্রসঙ্গে আমরা আসছি একটু পরে। এই পাটা কাটলেন, কাটার পর কি হলো? তারপরে ওকে আমি একটা ফ্রেন্ডকে ফোন করি, তখন তো আমার সেলফোন সবকিছুই আছে, যেহেতু আমি একটা অন্যরকম টপে, নাম্বার সঠিক সবাইকে জানি না, আবার সবাইকে দিইও না। তারপরে একটা ফোন করে এবার আমি অন্যদিক দেখা রয়েছি, আর ও বসে স্ত্রীর মধ্যে তো সামনে বসে পড়ার পরে আমি বলতেছি কি অন্যদিক তাই বলতেছি ওকে আমার সামনে থেকে নিয়ে যা। পরে ফ্রেন্ডটা ওই ফ্রেন্ডটা কিছু বলিনি, যে ফ্রেন্ডটা নিয়ে গেছিল, পরে কোলে করে নিয়ে গেছিল। সেই সময় হাসপাতালে নিয়ে ওই ডাক্তার নিয়ে পরে বলছে দেওয়া হবে না, মানে কোন রকম আটকায় রাখছিল যাতে রক্তটা বেশি না হয়। তারপরে নিয়ে চলে গেছিল। পরে পুলিশ গেছে, আবার এখন এমন কি পুলিশের কাছে গেছে। তারপর পুলিশের কাছে মানে জানাজানি হয়ে গেছে, এটা মানে একজনের বন্ধুত্ব এরকম। পরে আবার সবাই পুলিশের সাপোর্ট করছে, যে না সেমন যে কাজটা করছে সঠিক কাজই করছে। আমরা যদি মারা যাই তো একসাথে মরবো, কোনো কাজ করতে গেলে সারা জীবন, আর যদি না কিছু করি তো একসাথে করবো। তার মানে রানাও পুলিশের কাছে গিয়ে আপনার এগেইনস্টে কিচ্ছু বলেনি, আর সাপোর্ট করছে আমার নামে, আরো সাপোর্ট করেছে আপনার নামে। এই অসাধারণ শক্তিটাকে যদি আমরা ভালো কাজের জন্য ব্যবহার করতে পারতাম, বন্ধুত্বের এই ইউনিটিটাকে যদি আমরা ভালো কাজে পেতাম, অসাধারণ একটা কিছু ওদের কাছ থেকে এক্সপেক্ট করতাম। খারাপ কাজের জন্য ওরা একের পর এক নিজেরা দলাদলি করছে, নিজেদের পায়ের আঙ্গুল কেটে নিচ্ছে, মানুষ খুন করছে, এবং সেখানেও এক ধরনের অসাধারণ ইউনিটি। এটাকে আসলে ভালো অর্থে আপনারা জাজ করবেন কিনা জানি না, আমি আমার জায়গা থেকে মনে করছি দিস ইজ রিয়েলি রিয়েলি জঘন্যতম জিনিস। ওকে, তারপর কি হলো? তারপর আর কোনো জ্ঞান চিন্তা করিনি।
ওর ঠিক মতন আমি কথাও বলিনি। পরবর্তী ওই যে মেয়েটাকে যে লাস্ট অত্যাচার করার পরে একটা ঘটনা ঘটছিল, আমরা 7 জন মিলে একটা স্কুলে হামলা করছিলাম হুম। 2টা মেয়েকে উঠায় নিয়ে আসার জন্য, এবং 2টা ছেলে ছিল, সে 2টা থেকে বিয়ে দেওয়ার জন্য। কাজটা ভালো হয়েছিল। পরবর্তী মানে তাদের বাপ মা কেউ হয়েছিল না, পরে 7 জন মিলে গেছিলাম স্কুলে, যে ক্লাস থেকে সারারা বন্ধু কিছু পড়ে নাই, আর লোক তো চেনেই, যে পুরো ঘির লেগে গেছিল স্কুলে। মানে প্রেম সম্পর্কে যতটুকু খারাপ হলেও আমার একটা ধারণা ছিল যে কেউ কেউ যদি আমার মতন ভালোবাসে, প্রয়োজন হলে তাকে উঠাই নিয়ে এসে বিয়ে দিয়ে দেবো, তারপর আমার মতো যেন কেউ তৈরি নয়, এরকম একটা ফিল তো তখন আমার মনে ছিল। ওই সময়টা তো আপনার মনে এই ধরনের ফিল ছিল। আর তখন আমি ক্লাস 9-এ পড়াশোনা করছিলাম। আপনি তো পড়াশোনা করেননি, ক্লাস 9 পরে আপনি কি পড়েছেন? আর হ্যাঁ, এই যে 13 সাল 12 সালে ক্লাস 9-এ আমি তখন পড়তেছিলাম ভোকেশনালে। ভোকেশনালে আপনি পড়েছিলেন ক্লাস 9-এ? হ্যাঁ। ওকে। আর এই এপ্রিল মাসে ট্রান্সফার ব্যাটালিয়ন নিয়ে এসে আমি চৌরাস্তায় ভর্তি হয়েছি। আর তারপর ঘটনা বলি যে ওই 2 ছেলে এসে বলছিল, ভাইয়া এই সমস্যা, এই ব্যাপার কি হবে এখন, তবে জায়গা দেখতেছি। 2 দিন টাইম নিয়েছিলাম, ছেলে সব জোগাড় ছিল, ফোনে পরে ফোন করলে ছেলে লোক চলে আসতো, কোনো অসুবিধা না, যে জায়গায় থাকি। আর 4 জন তো আমরা মেন ছিলাম, 4 জন, তো 4 জনই মেন ছিলাম। তারপরে আমরা ওই 7 জন মিলে যে স্কুল থেকে শিক্ষকদের মধ্যে মারামারি হয়েছে, শিক্ষককে আঘাত করা হয়েছে। আমি করিনি, মানে আমাদের যে ছিল, পরে আমি যে ওই 2টা মেয়ের হাত ধরে নিয়ে, মানে বাড়ি ছিল, কি ব্যাপার এই সমস্যা, সেদিকে আসো বলে হাত ধরে নিয়ে সবার সামনে চলে আসি। আসি 2টা ছেলেকে নিয়ে গেছি, গাড়িতে নিয়ে চলে গেছি, তোরা যা, আমি এদেরকে নিয়ে আসতেছি এক জায়গায়। পরে মোটরসাইকেল 3টা ছিল, ওরা ছেলেরা বসেছিল এক জায়গায়, আর আমার সাথে ছিল আমি আর অন্য 2 জন ছেলে ছিল। তখন আমার ফ্রেন্ড কেউ ছিল না, কাজে অফিসে নিয়ে যায় বিয়ে দিয়েছিলাম। আর তারপর পরে আমার যে বোনটা ছিল, পালা যাওয়ার জন্য আমি সহযোগিতা করেছিলাম। পালায় যাওয়ার জন্য আপনি সহযোগিতা করেছিলেন। বোনকে আপনি কেন পালিয়ে দিলেন? ওরা 2জন দুজনকে ভালোবাসে, বাড়ি থেকে কেউ মেনে নেবে না, আর আমার কথা কেউ শুনবেও না। 2 ছেলে মেয়েকে আপনি বিয়ে দিয়ে দিলেন, তাদের ফ্যামিলি কেউ জানতো ব্যাপারগুলো? এখন মেনে নিয়ে গেছে সবাই, সব ঠিক হয়ে গেছে। তখন ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসতো? হ্যাঁ, মানে আপনি চাইতেন যে যেহেতু ভালোবাসে, সুতরাং বিয়েটা হয়ে যাক, বিয়ে দিয়ে দিব, যেভাবে হোক। লাস্টে করেছিলাম, তারপরে ওই মেয়েটাকে করেছিলাম। আর এর পরবর্তী যে তুলি নামে যে মেয়েটা ছিল, যাকে আমি হোসনের বলতাম, তার বিয়ে হয়ে গেছিল ওই আমার ফুতো বোনের 15 দিন পরে। যে মেয়েটির জন্য আপনার জীবনে এত কিছু ঘটে গেল, সে মেয়েটার বিয়ে হয়ে গেল 4 বছর পর। আপনি কখন রিয়ালাইজ করলেন যে আপনার জীবনে একের পর এক ভুল হচ্ছে? আর মেইন কথা বলতে আমি এখন যে বলতেছি যে আমি এখন ভালো হওয়ার যে উদ্দেশ্যটা, এটা আমি বলিনি, যেটা সবার লাস্টে বলবো বলে। হ্যাঁ, বলেন এবার। যে সবাই শুনতে চাবে যে কারণটা কি। এর কারণটা মূলত হচ্ছে ওই যে মেয়েটাকে আমি 3 বছর দেখছি, ওয়েট করছি, যে ওর জন্য সবকিছু লোক লাগাইছি পিছনে। কোন মেয়েটা? যে মেয়েটাকে আমি বর্তমানে যার জন্য ভালো হয়ে যাচ্ছি, যে মেয়েটাকে আমার জীবন সঙ্গী করতে যাচ্ছি। কি মেয়েটার নাম কি? সুরাইয়া। সুরাইয়াকে আপনি 3 বছর দেখেছেন? হ্যাঁ। সুরাইয়াকে 3 বছর আপনি কিভাবে দেখলেন? এটা কি আপনার এলাকারই মেয়ে? হ্যাঁ। ওকে আপনার যে এলাকায় মারছি ওই এলাকারই মেয়ে। ওরা জানে যে মারছে একজন লোক, কিন্তু আপনি মেরেছেন সেটা সে জানে না। ওকে, তারপর? সেটা মানে ওদের মতন অনেকেই জানে না যে কে মারছে। তো ওই মেয়েটার জন্য আপনি ভালো হতে চাচ্ছেন? হ্যাঁ, আর বিশেষ করে ভালো চাচ্ছি। আর তাছাড়াও তো আমি শাস্তি তো নিজেকে দিচ্ছি, যে আমি আমার বাবার সাথে কথা বলছি না, দেখা করছি না, সব দিকে ছেড়ে দিচ্ছি, ভালো হয়ে যাচ্ছি। আপনার বাপ মায়ের সঙ্গে আপনি দেখা করেন না কেন? কেন আমার নিজের বিবেকে বাদে বর্তমানে খুব কষ্ট লাগে। আমি সুরাইয়া কোন ক্লাসে পড়ে? এখন 8 পড়াশোনা করছে। সুরাইয়া কি আপনার সম্পর্কে কিছু জানে? জানে যে আমি ভালো ছেলে, বা আমার দীর্ঘদিন আগে জীবন জানতো, কিন্তু বর্তমানে 4 বছরে যে 3টা বছর যে ইনমেন কাহিনীগুলো উঠছে এগুলো জানে না। জানে কিন্তু আপনার মনে হয় না যে এগুলো তাকে জানানো উচিত? জানা এখন মনে করেন, আমি বলছি কথাটা আগের থেকে, যে শুরুতেই যদি শেষ হয়ে যায় তাহলে তো হবে না। এখন মনে করেন আমার পথ খোলা নেই। এখন আমি ওকে চাচ্ছি যে আমার একের নিজেভাবে করে নি, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো ওকে। আপনি আমাদের এখানে ওয়াদা করে যাবেন, সুরাইয়াকে জীবনের সমস্ত কিছু জানিয়েই সুরাইয়া যদি এটা মেনে নেয় আপনার সম্পর্কে, যদি সবকিছু জেনে জেনে আপনাকে রিসিভ করতে চায় তার জীবনে, তবেই কেবলমাত্র সুরাইয়াকে নিয়ে আপনি ভাববেন। তাহলে আমার নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখতে হবে। আমি আপনাকে বেশ কয়েকটা পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে, আপনি তো
18 বছর হওয়ার আগে সুরাইয়াকে বিয়ে করতে পারবেন না। না, সরকারি নিয়ম অনুযায়ী সেটা সম্ভব না। না। সেই জায়গায় পর্যন্ত ওয়েট করতে হলে সুরাইয়াকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, ইউনিভার্সিটি লেভেলে ভর্তি হতে হবে। এই সময়টা পর্যন্ত, যেহেতু ক্লাস 8-এ পড়ছে সে এখন অনেক দূর। 1 2 নাম্বার হচ্ছে আপনার নিজের প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ দরকার রয়েছে। এবং 3 নাম্বার যে ব্যাপারটা সবচেয়ে বড় ব্যাপার, আপনি নিজে স্বীকার করেছেন যে আপনি রাষ্ট্র যদি আপনাকে সাজা দেয় সে সাজা আপনি মাথা পেতে নিবেন। হ্যাঁ। এই জিনিসগুলো ঘটনা ঘটার পর সুরাইয়াকে আপনি আপনার জীবনের সমস্ত সত্যগুলো খুলে বলবেন। বলার পর এটাও বলবেন যে আপনি ভালো হয়ে গিয়েছেন, কতদিন যাবত আপনি ভালো হয়েছেন, কতদিন যাবত আপনি খারাপ কাজ এটা আমার করেন না, প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখাতে হবে। সবকিছু দেখানোর পর সুরাইয়া যদি আপনাকে তার নিজের জায়গা থেকে ব্যক্তিগত অনুভূতি থেকে মানে, তবেই কেবলমাত্র আপনি সুরাইয়াকে পাবেন। 1 যদি না মানে, তার জন্য আপনি সুরাইয়ার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবেন না। এবং আমি ওকে কোনো কিছু করার চিন্তা করি এবং না। শুধুমাত্র ওকে না, আপনি তার জন্য যে ভালো পথে ছিলেন সেই ভালো পথ থেকেও আপনি সরে যাবেন না। আপনি কি প্রমিসটা করতে পারবেন আজকে? হ্যাঁ, আজকে আমি এই জায়গায় সত্য কথা বলার জন্য সত্য পৌঁছেছি। আমি বলছি, প্রমিস করছি আপনার কথাগুলো আমি রাখবো ইনশাল্লাহ। আপনি যাহা বলিব সত্য বলিব কবে থেকে শোনেন? এটা শুনছিলাম আমি রোজার দিকে, আর শুনছিলাম তার কয়েকদিন পর। সবসময় শোনা হতো না, কিছুটা অংশ শোনা হতো, কিছুটা কিছু শোনা হতো না, এরকম একটা কাহিনী। এটা শোনার পরে আপনার ভিতরে রিয়েলাইজেশন হয়েছে যে মানুষও তো ভুল করে, আমিও ভুল করেছি, এবং আমি আমার জায়গা থেকে গিয়ে জিনিসগুলো স্বীকার করি। হ্যাঁ। আপনার আর কিছু বলার আছে আমাদের লেসন থেকে? আমি একটা কথাই বলছি যে আমার মতন যদি কেউ ভুল যেন কেউ না করে। আপনি বারবার বলছিলেন রাগের কথা। হ্যাঁ, এরকম যেন যে কাজ করিবেন করিয়া হইবেন না, না করিয়ার আগে ভাবিবেন যে এই কাজটা করলে ঠিক হবে না হবে। আমার মতো না বুঝে রাগ করে বোকামের মতো কাজকে যেন না করে, তাহলে পরবর্তী সে এটা আফসোস করবে যে আমি কি করলাম জীবনে। আমি চাই না যে কেউ ভুল কাজটা করুক, এজন্য আমি এই জায়গায় আসা। এছাড়া আমার কিছু জীবনে চাওয়ার নেই। প্রিয় শ্রোতা, এই হচ্ছে শিমুলের জীবনের অপ্রিয় সত্য, এবং এই অপ্রিয় সত্যের মূলে ছিল ওর টিনেজ বয়স, অপ্রিয় সত্যের মূলে ছিল ওর রাগ, অপ্রিয় সত্যের মূলে ছিল ওর একটি কাউন্সেলিং দরকার ছিল সাইকোলজিক্যাল জায়গাটা থেকে, অপ্রিয় সত্যের মূলে ছিল পারিবারিকভাবে ওকে কঠোর শাসনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া। একটাও হয়নি। এই একটা না হওয়ার ফসল হচ্ছে আজকের শিমুল, এবং একটা না হওয়ার ফসল হচ্ছে এই শিমুলের অনিশ্চিত ভবিষ্যৎ। আমরা চাই না আর একটা শিমুল সমাজে হোক। আমরা এই পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি ছিলেন, পুরো গল্পটা শুনেছেন, পুরো অপ্রিয় সত্য উদ্ঘাটনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। তার সাথে আমরা যোগাযোগ করছি, তার মূল্যবান মতামত আমরা জানব। অনুরাগ চাকমা, আপনি তো এতক্ষণ শুনলেন আমাদের শিমুলের জীবনের যে অপ্রিয় সত্যগুলো, তো আপনার কি বলার আছে? বেসিক্যালি আমি প্রথমত থিওরির জায়গা থেকে একটু বলি। জি। বিষয়টা হচ্ছে, প্রথমত পজিটিভ একটা স্কুল আছে ক্রিমিনোলজিতে। জি। সেখানে একটা খুবই ডমিনেন্ট একটা থিওরি হচ্ছে বায়োলজিক্যাল স্কুল অফ থট, এবং এটি বক্তব্য হচ্ছে যে মানুষের যে ক্রিমিনাল বিহেভিয়ার সেটা অনেকটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল যে ফ্যাক্টর গুলো সেটা দিয়ে নিয়ন্ত্রিত হয়। এবং এই স্কুলের একটা ব্রাঞ্চ হচ্ছে যে জিনগত বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন ফ্যামিলি ট্রি টাইপ একটা থিওরি আছে, যেটা আমেরিকাতে দুটো ফ্যামিলি নিয়ে রিসার্চ হয়েছে। একটা হচ্ছে জনদের ফ্যামিলি, আরেকটা হচ্ছে উইলিয়ামদের ফ্যামিলি। এবং জনদের ফ্যামিলিতে দেখা গেছে রিসার্চ করে এই সমস্ত ফ্যামিলির মেম্বাররা বিভিন্ন ধরনের ক্রাইমে ইনভলভ। অন দ্য আদার হ্যান্ড আমরা উইলিয়ামদের ফ্যামিলিতে দেখতে পেলাম সেখানে কিন্তু ফ্যামিলির মেম্বার গুলো সমাজের একটা পজিশনে গেছে, এবং তারা খুবই হাইলি রেসপেক্টেড পারসন সমাজে। তাহলে এই সমস্ত জায়গা থেকে কিন্তু যারা স্কেলটন নামে একজন স্কলার আছে, এবং ওই স্কলার প্রমাণ করে দেখিয়েছেন যে ফ্যামিলির সাথে একটা মানুষের ক্রিমিনাল বিহেভিয়ার খুবই ওতপ্রোতভাবে জড়িত। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা ফ্যামিলি থেকে কিন্তু অনেক কিছু শিখে নিয়ে আসি, এবং ফ্যামিলিতে যদি দেখা যায় বাবা এবং মায়ের মধ্যে যদি ঝগড়া থাকে, তখন সেটা কিন্তু ওই ধরনের বিহেভিয়ারের সাথে মানে ক্রিমিনাল বিহেভিয়ার থেকে বেশি তারা ঢুকে যায়। আমরা সাধারণত আপনি এও দেখতে পাবেন যে মানে ফ্যামিলির কোন মেম্বারের বৈশিষ্ট্যের সাথে মানে সন্তানের বৈশিষ্ট্যের একটা মিল আছে, যে জেনেটিক্যাল যে রিলেশনশিপ। তো আমি এই জায়গা থেকে আমার যে জিনিসটা পরিষ্কার হয়ে উঠছে যে ওনার যে বাবা, হ্যাঁ শিমুল, জি হ্যাঁ, ওনার বাবার যে বিহেভিয়ার, এবং উনি যে আপনার ওনার জীবনের গল্পটা আমি শুনলাম লাইব্রেরি শুনে আমার কাছে মনে হলো যে ওনার বাবার যে পার্সোনাল ট্রেট ক্যারেক্টারিস্টিক হচ্ছে
একরোখা এবং খুবই বদমেজাজি এবং মানে বৈশিষ্ট্যটা কিন্তু জেনেটিক্যালি কিন্তু আমরা দেখতে পেলাম তার সন্তানের এখানে, এবং এটা পরবর্তীতে ক্রিমিনাল বিহেভিয়ারের দিকে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কারণ আমরা জানি যে তখন একটা মানুষ মানে ক্রাইম করে যখন সে তার বিহেভিয়ারকে কন্ট্রোল করতে পারে না। তো এইগুলোর সাথে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে যখন আপনি সাইকোলজিক্যালি উইক হয়ে যাবেন, অর্থাৎ ওই উইকনেস আসতে পারে আপনার ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে, অর্থাৎ আপনি কোনো কিছু প্রস্তাব দিলেন কাউকে পেলেন না, এবং না পাওয়ার যে বংশ মানে বেদনা সেখান থেকে কিন্তু মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এবং ফ্রাস্ট্রেশনের লেভেলটা যদি অনেক পরিমাণ বেড়ে যায় এবং একটা মানুষ যখন সেটাকে কন্ট্রোল করতে না পারে তখন সে ক্রাইম করে। তো আমি বিশেষ করে ওনার যে লাইভ এক্সপ্রেশনকে পেলাম সেখানে এই দুটো বিষয় খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি সেটাকে এটুকু বলতে চাচ্ছি এই কারণে যে উনি যে এখন বোধ হয়েছে ওনার যে উনি আর ক্রাইম করবেন না। হ্যাঁ, একটা মানুষের কিন্তু আমি এর আগেও বলেছি, এর আগে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে বলেছি যে সিগমন্ড ফ্রয়েডের বক্তব্য হচ্ছে মানুষের দুটি ইনস্টিংক্ট কাজ করে, একটা হচ্ছে লাইভ ইনস্টিংক্ট আর একটা হচ্ছে ডেড ইনস্টিংক্ট। তো লাইভ ইনস্টিংক্ট যখন কাজ করে একটা মানুষের ভিতর তখন হচ্ছে একটা মানুষের বোধোদয় হয়, এবং সে বুঝতে পারে যে তার প্রত্যেকটা কাজ রাইট নাকি রং। এই ক্যালকুলেশন যখন একটা মানুষ করতে পারে, একটা মানুষ নেতিবাচক চিন্তাগুলো পরিহার করে ইতিবাচক চিন্তাগুলো যখন গ্রহণ করা শুরু করে তখন সে কিন্তু চিন্তা করতে পারে যে আমি এই কাজটা করবো না, এবং এই কাজটার কারণে আমি এবং পরিবার ইভেন পুরো সমাজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে ওর কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা আছে, কারণ মানুষের দুটো ইনস্টিংক্ট ইতিবাচক। জি না, এমনিতেই পরিবারের মধ্যে যদি এরকম সন্তান থাকে যে যারা এই ধরনের অ্যাটিটিউড করছেন, পরিবারের ভিতরে একটু উগ্র ধরনের, ছোটবেলা থেকে বড় হচ্ছেন, একটু অন্য রকমের একরোখা টাইপের, কিন্তু কোনো ক্রাইম করেননি বা ক্রাইম করার মতো অ্যাটিটিউড মাঝে মাঝে করেন, তো তাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে সৎ পথে রাখার জন্য পারিবারিক কোন স্কুলিং এর কথা আপনি বলবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা খুবই নেসেসারি, কারণ আমরা যারা ফিক্স এডুকেশন নিয়ে মানে ইউনিভার্সিটি স্টাডি করি, স্টুডেন্টদেরকে আমরা যারা টিচিং দিই, আমাদের মূল জায়গাটা হচ্ছে ফ্যামিলিটা একটা শিশুর জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্লেস। কারণ আমরা ফ্যামিলি থেকে অনেক কিছু শিখে নিয়ে আসি। আমাদের পিসফুল বিহেভিয়ার, যে শান্তিপূর্ণ যে মানে আচরণ, অহিংস আচরণ, অর্থাৎ সহিংস চিন্তা ভাবনা যখন আমরা ফ্যামিলি থেকে পরিহার করার ওই জিনিসটা আমাদের মাথায় দিচ্ছি, তখন কিন্তু একটা মানুষ সহজে কিন্তু অহিংস থেকেও সে সহিংস হবে না। কেন? একটা মানুষ কিন্তু চিন্তা করে দেখবে যে আসলে আমি যে কাজটা করতে যাচ্ছি এটা আসলে রাইট নাকি রং। মানে এই যে জাজমেন্টটা, এই জাজমেন্টটা তৈরি করার একমাত্র মিডিয়াম হচ্ছে ফ্যামিলি এডুকেশন। তো আমি সেজন্য বলবো ফ্যামিলির যারা বাবা মা তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া। আমি বিশেষ করে ঢাকা শহরে মানে যে বাবা মা বিজনেস চাকরি করে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে ছেলেকে তারা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারছে, কিন্তু লজিস্টিক এবং যে মোরাল সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু ফ্যামিলি থেকে আসতেছে না। রাইট। তো এই সাপোর্টটা আমরা কিভাবে প্রোভাইড করতে পারি আমাদের চিলড্রেনদেরকে, এইটার উপর আমাদের কিন্তু এমফাসাইজ করা দরকার। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ।